স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আরটিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্র সংলাপে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামল দত্ত। আমরা করোনা মহামারীর মধ্যে আছি, কিন্তু এই মহামারীর মাঝখানে নতুন করে আবার আতঙ্ক ছড়াচ্ছে আরেকটি ভাইরাসের যে পদধ্বনি, এবং সেটি নিয়ে অনেকেই চিন্তিত। আমরা গত কয়েকদিন যাবৎ এই আলোচনাগুলো শুনছি, বিশেষ করে ইউরোপ থেকে আরো বিভিন্ন দেশে ছড়াচ্ছে এবং অস্ট্রেলিয়া সহ আরো দেশে ইতিমধ্যে এই ভাইরাসটির সন্ধান পাওয়া গেছে। একটি না যেতেই আরেকটির আক্রমণ, এবং তা নিয়ে অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে এবং নানা ধরনের ভয়ভীতিও তৈরি হয়েছে। অনেক দেশ ইংল্যান্ডের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, এবং আমরা এখনো কি পর্যায়ে আছে পুরো চিন্তাটা নিয়ে তা নিয়ে কথা বলবো। আবারও ভয়ঙ্কর করোনা, এই শিরোনামে আজকে আমাদের এই আলোচনা। এবং আমার সঙ্গে আলোচনায় যারা যোগ দিয়েছেন, একটু পরিচিত হয়নি তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন কোভিড-19 টিকা বিতরণ প্রস্তুতি কমিটির সদস্য ডক্টর মুস্তাক হোসেন। ডক্টর মুস্তাক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন স্বাস্থ্য দপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ। ডক্টর বেনজির, আপনাকেও স্বাগত জানাই। আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। আপনাকে স্বাগত জানাই। সাচিপের মহাসচিব অধ্যাপক ডক্টর এম এম আজিজ আমার সঙ্গে যুক্ত আছেন। ডক্টর আজিজ, আপনাকে স্বাগত জানাই। এছাড়া আমরা যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শেফিল্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ডক্টর খন্দকার মেহেদী আকরাম। দর্শক, আপনারাও চাইলে এই অনুষ্ঠানে আপনাদের মতামত, প্রশ্ন ইত্যাদি করতে পারেন। এর জন্য আপনাদেরকে ফোন করতে হবে, স্ক্রলে দেখানো যে নাম্বার আছে সেটিতে। আর এটাও জানিয়ে রাখি যে অনুষ্ঠানটি একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমি একটু যুক্তরাজ্যের ব্যাপারটা একটু জানতে চাই, ডক্টর খন্দকার আকরাম। কি অবস্থা আসলে যুক্তরাজ্যের সহ আরো কয়েকটি দেশে এটি একটি নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে, এবং যেটি নিয়ে একটু বিভ্রান্তিও আছে। কেউ বলছেন এটা বর্তমান যে ভাইরাসটি আছে তার চাইতে অনেক বেশি শক্তিশালী, আবার WHO বলছে যে না, এটি সেরকম না। আবার ফাইজার বলছে তাদের যে টিকা সেটি এই ভাইরাসটিও সংক্রমণ রোধ করতে সক্ষম। একটু আমরা সাধারণ নাগরিক একটু জানতে চাই বিষয়টা কি আসলে। ধন্যবাদ। হ্যাঁ, আসলে এটা কিন্তু এখন খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছে। এই মানডে থেকেই, মানে গতকাল থেকেই বেসিকলি ছড়িয়ে পড়েছে। তার একটা কারণ হচ্ছে যে সম্প্রতি ডিসেম্বরে বেশি আলোচনায় এসেছে যে একটা নতুন ধরনের ভ্যারিয়েন্ট, এই SARS-CoV-2 যা নোভেল করোনা ভাইরাস, এই নতুন ধরনের একটা ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে যুক্তরাজ্যে। আমি যেখানে থাকি সেখানে মোস্টলি এই ভাইরাসটা, এই নতুন যে ভ্যারিয়েন্টটা, এটা পাওয়া গেছে হচ্ছে আপনার লন্ডনে, সাউথ ইংল্যান্ড এবং সাউথ ইস্ট এই রিজিয়নটাতে। এবং এই ভাইরাসটার একটা বিশেষত্ব, বা এই নতুন ধরনের যে ভ্যারিয়েন্টের বিশেষত্ব হচ্ছে এখানে 17টা মিউটেশন পাওয়া গেছে। তার মানে জিনে 17টা মিউটেশন পাওয়া গেছে, এবং এই মিউটেশনটা বেসিকলি আপনার স্পাইক প্রোটিনে, এবং এই সবগুলো মিউটেশন একসাথে ক্লাস্টার আকারে এই মিউটেশনটা এবার ধরা পড়েছে আর কি। আর এর সাথে যেটা সবচেয়ে বেশি জড়িত সেটা হচ্ছে যে এই ভাইরাস দিয়ে যে ইনফেকশনটা হচ্ছে ওই রিজনটাতে, যেটা বললাম, সেখানে এর ইনফেকশনটা খুব দ্রুত বিস্তার করছে। এই কারণে বলা হচ্ছে যে একটা হিসাব করে দেখা গেছে যে এই বিস্তারের গতিটা হচ্ছে অন্যান্য যে করোনা ভাইরাস ছিল এতদিন এবং যুক্তরাজ্যের অন্যান্য অংশে যে ইনফেকশনটা হচ্ছে তার চেয়ে প্রায় 70% বেশি বিস্তার, মানে ট্রান্সমিসেবল। তার মানে এটা খুব কুইকলি স্প্রেড করছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যেহেতু এটা খুব কুইকলি স্প্রেড করছে, সেহেতু এটা আমরা যেটাকে বলি R0, এই R0 নাম্বারটাকেই বাড়িয়ে ফেলছে। আর ওভারঅল যে ইম্প্যাক্টটা পড়ছে সেটা হচ্ছে যে দ্রুত বিস্তার হচ্ছে। আমরা কিন্তু আজকে পর্যন্ত জানি প্রায় 36,000 নতুন কেস শনাক্ত হয়েছে ইউকেতে। এবং এটা কিন্তু মানে যেটাকে বলা হচ্ছে যে ম্যাট হ্যানকক, উনি কিন্তু বলেছেন যে এটা এখন উইদাউট এনি কন্ট্রোল, আউটসাইড দ্য কন্ট্রোল, এখন আর কন্ট্রোল করা যাচ্ছে না এই স্প্রেডটা। সো এটা স্বাভাবিকভাবে ভীতি সৃষ্টি করেছে। আর মিউটেশন গুলো যেই জায়গায় হয়েছে সেটাও বেশ গুরুত্বপূর্ণ। এর আগে কিন্তু মিউটেশন হয়েছে এই ভাইরাসে, অতটা ইম্প্যাক্ট না করলেও এবারের মিউটেশনটা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউতে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। এটা শুধুমাত্র যে ট্রান্সমিশন বাড়াচ্ছে বা সংক্রমণ করার ক্ষমতাটা বাড়িয়ে ফেলছে, তার মানে একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন যেভাবে ছড়ায় এই স্পিডটা আরো বাড়িয়ে ফেলছে, শুধু এটা নয়, এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু জড়িত। যেমন এক নাম্বার হচ্ছে
আমরা জানি যে স্পাইক প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটাকে আমরা বলি রিসিপ্টর বাইন্ডিং ডোমেন, এটার মাধ্যমে কিন্তু এই ভাইরাসটা সেলের সাথে অ্যাটাচ মানে বাইন্ড করে এবং তারপরে কোষের ভিতরে ঢুকে। যেই জায়গাটায় মিউটেশন হয়েছে, রিসিপ্টর বাইন্ডিং ডোমেনের একটা জায়গায় মিউটেশন হয়েছে, এই মিউটেশনের কারণে এই ভাইরাসটার সেলের সাথে বা কোষের সাথে সংক্রমণ করার ক্ষমতাটা বেড়ে গেছে, অ্যাফিনিটি বেড়ে গেছে। আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হইতেছে এই যে স্পাইক প্রোটিন বললাম, এই স্পাইক প্রোটিনের দুটো অংশ, তার যে সংযোগ স্থল সেখানে একটা মিউটেশন হয়েছে। এই মিউটেশন হলে কি হয়? এই মিউটেশন হলে ধারণা করা হচ্ছে যে এই ভাইরাসের যে স্পাইক প্রোটিন এটা অ্যাক্টিভ হয়ে যাবে আগে আগে, বেশি পরিমাণ অ্যাক্টিভিটি দেখাবে। আর বেশি পরিমাণ অ্যাক্টিভিটি দেখালে আমরা এক্সপেক্ট করতে পারি যে ভাইরাসটা বেশি এফিশিয়েন্টলি সেলের সাথে বাইন্ড করবে। এবং আরেকটা যেটা হয়েছে গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা বলি ডিলেশন। দুইটা নিউক্লিক অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিড ডিলিট হয়ে গেছে এবং এর ফলে যেটা হয়েছে, এই ভাইরাসটা আমাদের ইমিউন সিস্টেমকে ইভেড করতে পারে। তার মানে যখন শরীরের ভিতরে আমাদেরকে ইনফেক্ট করে এই ভাইরাসটা, তখন আমাদের ইমিউন সিস্টেমটাকে ফাঁকি দিয়ে শরীরের ভেতরে বংশ বিস্তার করতে পারে। এবং এই কারণে কিন্তু যেহেতু বেশি বেশি ভাইরাস শরীরে বংশ বিস্তার করে, সে ছড়িয়েও পড়তে পারে কুইকলি। সো এই সব কিছু মিলিয়ে ভাইরাসটা একটা ভীতিকর পজিশন বা ভীতিকর অবস্থা তৈরি করছে। এবং সবাই কিন্তু এই কারণেই বেশ তৎপর যে 17টা মিউটেশন হয়েছে একটি প্রোটিনে, এতে কি ভ্যাকসিনের সমস্যা হবে কি হবে না, এটা নিয়েও বেশি কনসার্ন। এই কারণে কিন্তু গ্লোবালি একটা সমস্যা দেখা দিয়েছে। আপনার কাছে আমি আসবো। আমি একটু প্রফেসর বেনজির, আপনারা যারা দীর্ঘদিন এই বিষয়গুলো দেখছেন এবং মনিটর করছেন, একটি প্রশ্ন যদি আপনার কাছে একটু করি, সেটি হচ্ছে যে আমাদের জন্য আসলে কতখানি শঙ্কার এর মধ্যে, বা আমরা সেক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারি? প্রথমে একটু শুনতে চাই, আমরা আসলে কি শঙ্কিত হব? মানে আমাদের জন্য কি খুবই উদ্বেগের বিষয় এটি? ধন্যবাদ প্রিয় শ্যামল দত্ত। আসলে যেটা মেহেদী আকরাম বললেন, উনি এটা অনেকটা ব্যাখ্যা করেছেন এর বিষয়টা। এখন কিছু আনসার্টেনিটি আছে, অনিশ্চয়তা, যে এটা আসলে আমাদের জন্য কতটুকু উদ্বেগের, এই জায়গাটা আনসার্টেনিটি আছে। এখন বৈজ্ঞানিক ভাবে যেটা মেহেদী বললেন, মোটামুটি উনি কিন্তু একেবারে এটা যথেষ্ট সুন্দরভাবে বর্ণনা করেছেন। এখন আমরা যদি জনস্বাস্থ্যের ভিত্তিতে দেখি, যেহেতু আনসার্টেনিটি আছে এবং অন্তত দুটো তিনটা বৈশিষ্ট্য পাওয়া গিয়েছে, যে আগে যেখানে ধরেন সেপ্টেম্বরের দিকে হয়তো 25% পাওয়া যেত, সেটা এখন 75% বা 70% এই ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে। তার মানে হলো যে এই ভেরিয়েন্টটা বেশি বেশি করে পাওয়া যায়। বেশি বেশি করে কেন পাওয়া যাচ্ছে, এটা নানা বিশ্লেষণ। তার মধ্যে একটা যেটা আমাদের মেহেদী করলেন, যে মিউটেশনের ফলে বাইন্ডিং সাইট, তার ফলে যদি হিউম্যানে বাইন্ড করার ক্যাপাসিটিটা বেড়ে যায়, তাহলে সংক্রমণের সম্ভাবনাটা বেড়ে যাবে এবং সম্ভবত ভেরিয়েন্টটা এই কারণে প্রিডমিনেট করছে। কেউ কেউ অন্য ব্যাখ্যা করছেন, যেটা হয়তো কোইন্সিডেন্স, এই ভেরিয়েন্টটা মানে চেঞ্জ হচ্ছে। আসলে আমরা জানি এই ভাইরাসটা সেই উহানে তৈরি হওয়ার পর থেকে এই চেঞ্জের ধারাবাহিকতায় এটা কোইন্সিডেন্স হয়েছে যে যে মানে ভেরিয়েন্টটা, এইটা কোনো কারণে ওই সময় বেশি লোকের মধ্যে ছড়িয়ে পড়েছে, সুতরাং বেশি পাওয়া যাচ্ছে। এবং আপনি জানেন যে এখন আমাদের ইউরোপের দেশগুলোতে সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে। তো সুতরাং কোইন্সিডেন্টালি যদি এইটা ছড়িয়ে থাকে, তাহলে হয়তোবা এটা মানে সেই কারণে বেড়ে গেছে। তবে এর যে বেসিক যে বিষয়টা যেটা মেহেদী বললেন, এইটাকে উড়িয়ে দেওয়ার নয়। তার ফলে এই যে অনিশ্চয়তা থেকে ইউরোপের দেশগুলো বা বেশ কিছু দেশ, প্রায় 40টা দেশ সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু অনিশ্চয়তা, সুতরাং বেটার এই ইউকে থেকে এই ভেরিয়েন্টটা যেন তাদের দেশে না যায়, সেই ব্যবস্থাটা নেওয়া। সে কারণেই সম্ভবত তারা এই ব্যবস্থাটা নিয়েছেন। এবং তাহলে বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশের আমাদের দুটো দিক, দুইভাবে বলা যায় বাংলাদেশের পরিস্থিতি। এটা আসলে আমাদের দেশে কত লোক আক্রান্ত হয়েছে এইটা আমরা এক্স্যাক্টলি জানি। এখানে আমরা যদি একটু ডক্টর ব্যানার্জির আমরা অতীতের অভিজ্ঞতার একটু আলোকে শিক্ষা নেই, যে আমরা ইতালি থেকে যখন অনেক বাংলাদেশি আসা শুরু হলো আক্রান্তরা, এবং তারা কেউ সরাসরি আসলেন, পরে যখন বন্ধ করে দেওয়া হলো তারা আসলেন অন্যভাবে, কিন্তু তাদেরকে আমরা কিন্তু কোন রকমের কোন নিয়ম নীতির মধ্যে ফেলতে পারিনি। এক্ষেত্রে এই অভিজ্ঞতাটা এখানে কাজে লাগাতে পারি কিনা? না, এটা সত্যি এবং এটা দুঃখজনক। এটা অবশ্যই পারা যেত, যে যেদিক দিয়েই ঘুরে আসুক, আপনার পাসপোর্ট তো সেই কথা বলবেই। তো সুতরাং আমরা যদি পাসপোর্টটা ঠিক মতো যদি ওখানে চেক করি, আমার অভিজ্ঞতা আছে 2014 সাল 13 সালে যে ইবোলা সংক্রমণ হয়েছিল,
তখনও কিন্তু আমরা এরকম কিছু লোক পেয়েছিলাম যে তারা সরাসরি আফ্রিকান দেশ থেকে আসেনি, তারা অন্য দেশে আছে, কিন্তু তাদের কিন্তু ইজিলি শনাক্ত করা গেছে, এবং সেটা আজকে থেকে 6 বছর আগের ঘটনা। এখন আমাদের এই এই ইয়াটা ক্যাপাসিটিটা আরো বেড়েছে। এখানে আমার মূল বিষয়টা হলো যে মনে হয় যে আমরা আসলে কতটুকু চেয়েছি যে আমরা আসলে ইতালির কাউকে আসতে দেব না। এটা যদি আমরা সিরিয়াস হতাম তাহলে আমার ধারণা এটা আটকানো যেত যেভাবেই হোক। এখন এখানেও তাই, আজকে ডক্টর মোস্তাকের সঙ্গে আরো 2বার আলোচনা হলো দুটো জায়গায় ফোরামে, সেখানেও মোস্তাক ভাইয়ার আমার সঙ্গে কিছুটা মতদ্বৈততা আছে। আমার কাছে আমি ইউরোপের দেশগুলো বা 40টা দেশ যে পন্থা নিয়েছে, আমি মনে করি সেই পন্থাটাই উত্তম, অর্থাৎ ওই দেশগুলোতে লোক আসতে না দেয়া। যদিও মোস্তাক ভাই বলছেন আমরা তো এখনো পর্যন্ত ব্রিটেনের সাথে আমাদের যোগাযোগ বন্ধ করিনি। না, আমার মত হলো করা উচিত শ্যামলদা, আমার মত হলো যে এটা করা উচিত। এটার পক্ষে বিপক্ষে অবশ্যই মত আছে, কিন্তু আমার মত হলো করা উচিত। এই কারণে ওই যে বললাম অনিশ্চয়তাটুকু আছে যে কি হবে আমাদের দেশে, যেহেতু যেটা বলছিলাম যে দুটো বিষয় আছে, একটা কত লোক আক্রান্ত হয়েছে আমরা জানি না। আমরা প্রতিবেদিত হয়তো 5 লাখ 5.5 লাখ পাই, কিন্তু কেউ কেউ বলেন এর 8 গুণ বা 10 গুণ 12 গুণ বেশি আক্রান্ত বাংলাদেশ, এবং তার কিছু নজির পাওয়া গেছে। এটি বলার কারণ কি যে 8 গুণ বেশি মানে 5 লাখের সাথে 8 গুণ হলে 40 লক্ষ? এটা দুটো কারণ। একটা হলো যে আমাদের ধরেন এটা বিশ্বেই আছে যে আসলে এটা অনেকটা টিপ অফ দ্য আইসবার্গ, বিশেষ করে যে দেশগুলোতে অনেক বেশি টেস্টিং হয়নি, ট্রেসিং হয়নি, সুতরাং আমরা কিন্তু আসলে অনেক লোককে মিস করেছি। এবং আপনি বাংলাদেশে জানেন, খুব সহজ কথা, যে আমাদের উপসর্গহীন লোক প্রচুর, এবং আপনি যদি বস্তির যে আমাদের সার্ভেটা হয়েছে আইসিডিডিও আইডিসিআর, সেখানে সংক্রমণ যত তার বেশিরভাগই কিন্তু উপসর্গহীন। তাহলে আমরা এই রোগীগুলোকে মিস করেছি। অনেক লোক আছেন যারা মৃদু উপসর্গ, তারা উপসর্গহীন না, মৃদু উপসর্গ আছে, কিন্তু তারা কিন্তু পরীক্ষা করাননি নানা কারণে। পরীক্ষা করালে ভিক্টিমাইজ হন তারা। আমি আসছি যেটা একটা চিত্র পাওয়া গেল আপনার কাছ থেকে মোটামুটি, এবং সেটি আপনি পরামর্শ বন্ধ করা এবং অন্যান্য। এখানে চিকিৎসার ক্ষেত্রে আমি একটু ডক্টর এম এ আজিজ আপনার কাছে, আমাদের চিকিৎসকরা কতখানি ওয়াকিবহাল? আপনারা তো একটি বড় সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, সেক্ষেত্রে চিকিৎসকরা কি বিষয়টা সম্পর্কে যথেষ্ট পরিমাণ অবগত কিনা? আপনারা কি বলেন? ধন্যবাদ আপনাকে। চিকিৎসকরা এই মুহূর্তে আমি মনে করি বিগত 8-9 মাসের অভিজ্ঞতায় এখন চিকিৎসকরা এখন অনেক অভিজ্ঞ, দক্ষ। আমি যেটি আপনার কাছে জানতে চাই, নতুন যে একটা নতুন ধরনের সংখ্যা যে আসছে, আঘাত যে আসছে, সেই বিষয়টা আপনারা জানেন কিনা? সেটাই বলছি। চিকিৎসকরা এই যে ইউরোপের যে নতুন স্ট্রেন যেটা আসছে, এই ব্যাপারে আমাদের চিকিৎসকরা যোগাযোগ রাখছে। সেই দেশেও গবেষণা হচ্ছে। একটু আগে মেহেদী আকরাম সাহেব যা বললেন, আমাদের দেশের চিকিৎসকরাও সেগুলো যোগাযোগ রাখছে। যদিও এটা ট্রান্সমিশনের রেট অনেক বেশি, এবং মনে করা হচ্ছে যে অ্যান্টিবডিও বেশি দিন থাকে না, এটার কন্ট্রোলও করা যাচ্ছে না, আবার বাড়ছেও। মরবিডিটিও এখনো ওরকম মনে হচ্ছে না, মরবিডিটি খুব বেশি যে সেটাও মনে হচ্ছে না। তাহলে WHO কেন বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই? না, আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটাও আমি বলবো ঠিকই আছে। কারণ এখনো ইউরোপের যে দেশগুলোতে নতুন ভেরিয়েন্টটা ছড়াচ্ছে, সেটা মানে সংক্রমণ ছড়াচ্ছে সেই পরিমাণে আমরা কিন্তু আমরা দেখছি না, মানে ফ্যাটালিটি রেটটা ওরকম কিন্তু না আর কি। সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে আর ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও আশাবাদী, আমরা সায়েন্টিস্টরা আশাবাদী যে ভেরিয়েন্টটা আসছে সেই ভেরিয়েন্টেও ফাইজার কিংবা মডার্না কিংবা অক্সফোর্ডের ভ্যাকসিনে সেটা কভার করে সেই স্ট্রেন। সুতরাং সেইটাতেও আতঙ্কিত হওয়ার মনে করছে না বিশেষজ্ঞরা। সুতরাং সেই প্রেক্ষাপটে আমাদের দেশের চিকিৎসকরাও আমরা মনে করি যে তাদের যে পর্যবেক্ষণ সেই ব্যাপারে আমরা ওয়াকিবহাল। তবে এটা ঠিক যে 40টা দেশের সাথে যোগাযোগ বন্ধ, সৌদি আরব তো সব দেশের সাথে ফ্লাইট বন্ধ, অনেক দেশের সাথে যোগাযোগ বন্ধ। এখন তারা সতর্ক, WHO ওয়ার্ন করছে সেই ব্যাপারে। আমাদের দেশেও আমি মনে করি সরকার সেভাবে সতর্ক হওয়া উচিত, কারণ ইউরোপের সাথে আমাদের অনেক ফ্লাইট কানেকশন আপনি বললেন এখনো আছে। সেইটা এখন সরকারের বাধ্যবাধকতা বিভিন্ন কারণে, ইকোনমিক বিভিন্ন কারণে থাকতে পারে। সেই প্রেক্ষাপটে যতদূর কন্ট্রোল করা যায়
স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্ট কন্ট্রোল, আইসোলেশন, কোয়ারেন্টাইন, যেভাবেই হোক, সেই জায়গাটা আমার মনে হয় একটা সতর্ক থাকা উচিত। তা আমি না হলে আসছি ডক্টর রাজা, আপনার কাছে আসছি আমি। ডক্টর আমানুল্লাহ, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে দ্বিতীয় আক্রমণ বা সেকেন্ড ওয়েভ, সেটা নিয়েই এক ধরনের মানুষের মধ্যে ভয় শঙ্কা তো আছেই, এবং কার্যত তার প্রস্তুতি কি দেখতে পান কিনা দ্বিতীয় ওয়েভ? পাশাপাশি দ্বিতীয় ওয়েভের উপরে নতুন একটি অ্যাটাকের মতো, সেটি হচ্ছে এই যে নতুন আরেকটি ভাইরাসের আক্রমণ। সব মিলিয়ে আমাদের যে প্রিপারেশন, যে প্রস্তুতি, সেটাকে আপনি কিভাবে দেখেন ডক্টর আমানুল্লাহ? ধন্যবাদ শ্যামলদা। আমাদের প্রস্তুতি সেকেন্ড ওয়েভে, আমাদের ফার্স্ট ওয়েভের প্রস্তুতি শুরুর দিকে যতটুকু ছিল, আস্তে আস্তে শেষের দিকে গিয়ে ফার্স্ট ওয়েভের প্রস্তুতি হারাই যায়। সেকেন্ড ওয়েভের প্রস্তুতি সেরকম ভাবে দেখা যাচ্ছে না। আর নতুন যে স্ট্রেন যেটা আসছে সেটার প্রস্তুতি, সেটা সম্পর্কে খুব ভালোভাবে অবহিত সেটা বলা যাচ্ছে না। নতুন যে স্ট্রেনটা সেটা কিন্তু এখনই শুধুমাত্র যে শুরু হলো সেটা না, সেটা কিন্তু সেপ্টেম্বরের আরো আগে থেকেই কিন্তু সেটা দেখা যাচ্ছিল। ডক্টর আকরাম বলছেন যেটা অগাস্ট সেপ্টেম্বর থেকেই সেটা, এবং সাউথ আফ্রিকার কোন কোন কোস্টাল এরিয়াতে প্রচন্ড হারে কিন্তু সেটা মানে আপনার ছড়িয়ে গেছে। এবং এই যে ডক্টর আজিজ যেটা বললেন যে ভ্যাকসিন, মডার্নার ভ্যাকসিন অথবা ওই যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কাজ, এটা কিন্তু এখনো কনফার্ম না। ভ্যাকসিনটা কাজে লাগতেও পারে, আবার দেখা যেতে পারে কিছুদিন পরে সেই ভ্যাকসিনটা হয়তো কাজ করছে না। আজকে স্টাডি আসছে আপনার ইম্পেরিয়াল কলেজ থেকে যে কনফার্ম কোনো কিছু বলা যাচ্ছে না, কাজে লাগতেও পারে, আবার দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। আবার মিউটেশনের কথা বলা হয়েছে। তো যাই হোক, ওনারা জিনিসগুলো বলছেন যে একজন বলছেন যে ডক্টর আকরাম বলছেন যে 17 বার করোনা ভাইরাস কিন্তু প্রতি মাসে 2-3 বার করে মিউটেশন হচ্ছে, এবং অনেকের ধারণা যে এটা 23-24 বার অলরেডি মিউটেটেড হয়ে আজকের যে স্ট্রেনটা, নতুন যে স্ট্রেনটা আসছে B.1.1.7 বলছে ওরা নামটা। এখন প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ এগুলো সাইন্টিফিক বিষয়, এগুলো সাইন্টিফিক বিষয় নিয়ে ওনারা আলোচনা করছেন। সমস্যাটা কোথায় বাংলাদেশে, যেটা ডক্টর বেনজি ভাই বলার চেষ্টা করছেন। সমস্যাটা হলো বাংলাদেশে যে যদি সেপ্টেম্বর থেকে এটা 25-30% ইনফেকশন করে থাকে ইংল্যান্ডে, তাহলে সেপ্টেম্বর থেকে এই ডিসেম্বর পর্যন্ত অ্যারাউন্ড 4 মান্থসে বাংলাদেশে কি ভাইরাসটা আসছে কি আসে নাই সেটা আমরা জানি না। তার জন্য যে জেনোম সিকোয়েন্সিং করা দরকার সেটা কিন্তু করা হয় নাই এবং হচ্ছে না, হইলে আমরা জানতাম। এখন প্রতি সপ্তাহে কতগুলো ফ্লাইট আসছে ইংল্যান্ড থেকে, আপনি দেখেন সেখান থেকে কেউ ইনফেক্টেড হয়ে আমাদের এখানে আসছে কিনা সেই স্ক্রিনিং সিস্টেমটা নাই, সেটা এয়ারপোর্টও নাই, বাহিরও নাই, কোয়ারেন্টাইনের কোনো ব্যবস্থা নাই। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ইটালির মতো যে অবস্থা হয়েছিল, ইংল্যান্ডে আরো বেশি অবস্থা হবে যে আমরা ইংল্যান্ড থেকে যারা আসবে এয়ারপোর্টে তাদেরকে যদি আমরা কোয়ারেন্টাইনে দিতে চাই। ডক্টর আমানুল্লাহ, 4 মাস আগে থেকে যদি বাংলাদেশে এই ভাইরাসটি এসে থাকে, তাহলে তার বিস্তৃত একটি চেহারা কি দেখা যেত না? আমি বলছি না যে আমরা জানি না, আমি বললাম যেহেতু এটা শুরু হয়েছে আরো আগে থেকে, স্প্রেডটা শুরু হয়েছে আগে থেকে, আমরা জানি না। বাংলাদেশের বিস্তৃত চেহারা দেখার কোনো স্কোপ নাই, যেহেতু আমাদের এখানে কোনো কন্টাক্ট ট্রেসিং নাই, যেহেতু এখানে কোনো টেস্ট নাই। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে 45,000 টেস্ট করে আজকে অস্ট্রেলিয়াতে, 45,000 টেস্ট করে, একটা শহরে 45,000 টেস্ট করে 8 জনকে বের করা হয়েছে। আপনি টেস্টের নমুনাটা দেখেন। আমরা এটা নিয়ে বহুবার কথা বলছি, আপনিও ছিলেন বিভিন্ন প্রোগ্রামে, যেহেতু টেস্ট নাই সেহেতু এটার ম্যাগনিটিউড কি ঢাকাতে অথবা বাংলাদেশে সেটা আমরা কখনো বুঝতে পারবো না। আমরা আমাদের সমস্যাটা কোন জায়গাটাতে হচ্ছে সেটা বলি। নতুন যে ভাইরাসটা আসছে, ইম্পেরিয়াল কলেজ আজকে বলছে যে সেটা কিন্তু বাচ্চাদেরকে এফেক্ট করবে। এতদিন যেমন বাচ্চাদেরকে সেটা একটু লেস সাসেপ্টেবল ছিল, বাচ্চারা একটু কম আক্রান্ত হতো, এই ভাইরাসটাতে দেখা যাচ্ছে বাচ্চারা প্রচুর পরিমাণে আক্রান্ত হচ্ছে। অতএব বাচ্চাদেরকে কিন্তু টিকা দিতে হবে এবং বাচ্চারা আক্রান্ত হবে। আমাদের দেশে বাচ্চাদের পরিমাণই বেশি, ইয়াং পপুলেশনের। আপনি যদি ডেমোগ্রাফি দেখেন তাহলে ডেমোগ্রাফিক কম্পোজিশনে পিরামিডে দেখবেন বাচ্চাদের সংখ্যা বেশি, প্রায় 4-4.5 কোটি 5 কোটি বাচ্চারা কিন্তু আক্রান্ত হচ্ছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর সংকেত বাংলাদেশের জন্য, যে যদি এটা আমাদের এখানে এসে ঢুকে যায়, যেহেতু 70%, 50-70% ট্রান্সমিশন রেট এবং ফ্যাটালিটি এখনো বোঝা যাচ্ছে না। সবই কিন্তু আলোচনার বিষয়, সবই কিন্তু গবেষণা চলছে, এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। আর আরেকটা জিনিস যেটা বললেন যে এটা কিভাবে ছড়াচ্ছে, দেখাচ্ছে ইংল্যান্ডের যে সমস্ত জায়গাগুলোতে এটা ছড়িয়ে যাচ্ছে সেখানে ঘনবসতিপূর্ণ এলাকা, ভয়াবহতা বোঝার আগেই অনেক দেশ পদক্ষেপ নিয়ে ফেলেছে। কেউ কেউ ব্লক করে দিয়েছে, কেউ কেউ যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ভয়াবহতা যাই হোক না কেন, প্রিকশন অনেকে নিয়ে ফেলেছেন। কিন্তু আমরা তো
কিছুই জানি না আমরা। আমাদের এখানে ধরেন 40টা ছিল গত বিকাল পর্যন্ত। এখন পর্যন্ত আমাদের কাছে যে নিউজ, সেটা প্রায় 50টা দেশ ব্রিটেনের সাথে আপাতত সাময়িক যোগাযোগ বন্ধ করেছে 2 সপ্তাহের জন্য। আপনি যদি ভারতের 2টা রাজ্য অলরেডি বন্ধ করে দিচ্ছে তাদের ব্রিটেনের সাথে সরাসরি ফ্লাইট, এবং লকডাউন ঘোষণা করছে সন্ধ্যার পরে। এখন আপনি ইউরোপের কথা বাদ দেন, যেহেতু ব্রিটেনের সাথে আমাদের যোগাযোগ খুব বেশি, ব্রিটেনে আমাদের অনেক মানুষ বসবাস করে, ব্রিটেন থেকে আমাদের লোকজন আসবে, 2 সপ্তাহের জন্য যে বন্ধ করার যে বিষয়টা, যোগাযোগ বন্ধ করার যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের সরকারের যে সমস্ত লোকজন আজকে বিমান সচিব, বেসামরিক বিমান সচিব যে বক্তব্যটা দিলেন, সেটা কিন্তু একটা প্রফেশনাল বক্তব্য বলে আমাদের কাছে মনে হয় নাই, বা অন্যান্যরা যেভাবে রেসপন্স করছেন বিষয়টা, সেটা কিন্তু প্রফেশনাল ভাবে সেটা রেসপন্স করছেন আমাদের। উনি বলছেন যে আমরা চিন্তা ভাবনা করছি, এখনো সেরকম অবস্থা হয় নাই, এবং আমাদের চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতায় আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। সেম কথাগুলোই কিন্তু এপ্রিলে এবং মে মাসে আমাদের সাথে আমাদের সাথে আমরা যখন বলছিলাম যে এটা প্রবলেম হতে পারে, সেম কথাগুলোই কিন্তু আসছিল আমাদের পক্ষ থেকে। এখন কিন্তু সেম কথাগুলো আজকে শুনতে পাচ্ছি। এখন এটা যদি আগামী 1-2 মাসের ভিতরে দেখা গেল, যদি আমরা একটা সিদ্ধান্ত না নিই, 1 সপ্তাহের ভিতরে যদি সিদ্ধান্ত না নিই, তাহলে দেখা যাবে কয়েক মাস পরে দেয়ার ইজ এ পসিবিলিটি, আমি বলছি না যে আমাদের হবেই হবে, একটা পসিবিলিটি, যেহেতু গণবসতিপূর্ণ পছন্দ করে এই ভাইরাসটা, দেখা গেছে ইংল্যান্ডের ওই জায়গাগুলোতে বেশি পরিমাণে ছড়াচ্ছে। আমরা দেখলাম আজকে ম্যাপিং গুলো দেখলাম, যেখানে গণবসতিপূর্ণ এলাকায় মানুষ এবং বেশি পরিমাণে মানুষের মুভমেন্ট হয়। ঢাকা শহরে তো আপনি জানেন, সবাই গণবসতির দিকে তো আমরা চূড়ান্ত অবস্থায় আছি, সবচেয়ে বেশি চূড়ান্ত অবস্থায়। ডক্টর মুস্তাক, আপনারা কি চিন্তা করছেন? আপনারা তো টিকা নিয়ে কাজ করছেন, এবং এই ক্ষেত্রে নতুন বাস্তবতাটা আপনাদের মাথায় আছে কিনা টিকা পরিকল্পনার ক্ষেত্রে? আমি তো এই বিষয়টির নাম সম্পর্কে ডক্টর মুস্তাক আপনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ। আমি সবার বক্তব্য শুনছিলাম অত্যন্ত মনোযোগ দিয়ে। নিশ্চয়ই আমরা সতর্ক হব, কিন্তু মহামারী শুরুর পর্যায়ে সতর্কতার যে ধরন এবং সতর্কতা অবশ্য সর্বোচ্চ থাকবে সবসময়, কিন্তু কতগুলো ব্যবস্থা নেয়া। পৃথিবীর বাইরে সংক্রমণটা হয়েছে, বাংলাদেশে এখনো হয়নি। সেক্ষেত্রে আপনি যে ব্যবস্থা নেবেন, সব পয়েন্টস অফ এন্ট্রি গুলো বন্ধ করে দেওয়া, এবং দেশের ভেতরে সংক্রমণ প্রথম পর্যায়ে যদি হয় তখন যাতায়াত রেস্ট্রিকশন করা, যেভাবে লকডাউন নামে খ্যাত 26শে মার্চ করা হয়েছে। কিন্তু সংক্রমণের এখন 1 বছর প্রায় হয়ে গেছে। এখন করোনা ভাইরাসের যে নতুন ধরনটা দেখছি, সে বিজ্ঞানীরা কিন্তু এখনো চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হয়নি, কিন্তু সংক্রমণটা বেশি ছড়াচ্ছে। এটা এই ভাইরাসের কারণে হতে পারে, আবার ক্রিসমাসের কারণে যে যাতায়াত, ক্রিসমাসের কারণে আমাদের দেশে ঈদের সময় যেরকম কোনো বাধা নামেনি, মানুষ ছুটেছে বিভিন্ন জায়গাতে, ঠিক পশ্চিমা জগতে বিশেষ করে ইউরোপে এই ক্রিসমাসকে কেন্দ্র করে সেই রকম একটা আমরা দেখছি তাদের যাতায়াতটা। ফলে যদি এই ভাইরাসটা নাও আসতো নতুন ধরনের, তাহলে কিন্তু তারা এই আপনার এই যে বিপুল সংখ্যায় মানুষের যাতায়াত, এই কারণে করোনা সংক্রমণটা বাড়ার একটা আশঙ্কা ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে ইউরোপের যে বর্ডার কন্ট্রোল একেবারেই আলাদা। ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি যুক্তরাজ্যের সাথে, তাদের অবশ্য যুক্তরাজ্য একটা দ্বীপ রাষ্ট্র, সেখানে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। চ্যানেলটা যদি বন্ধ করা হয়, বিমানবন্দর বন্ধ করা হয়, ছোট ছোট নৌকায় তো মানুষ পাড়ি দিতে পারবে না, টানেল আছে একটা। কিন্তু বাকি ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু তাদের মধ্যে কোনো বর্ডার নাই, এবং যখন প্রথম ধাক্কাটা আসলো, প্রথম ঢেউ, তখন তারা এটা হিমশিম খেয়েছে। এবং ইউরোপের এক এক দেশে এক এক অবস্থা। এখন দেখে স্পেনে বার্সেলোনার সেই ক্লাবের খেলা কিন্তু বন্ধ হয়নি, অথচ আমরা বলছি যে 40টা দেশে বিমান বন্ধ হয়ে গেছে। তাদের এখানে একটা বাস্তবতা আছে, একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেয়াল নেই, যাতায়াত যে কেউ একটা গাড়ি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, সব জায়গায় কাস্টমস চেকিং নাই, বড় বড় রাস্তায় আছে। বিমানবন্দরের সব জায়গায়, প্রাইভেট এয়ারপোর্ট গুলো কোনো কাস্টম চেকিং নাই, এবং সেখানে তারা বাবাদে যাতায়াত করছে। এই একটা বড় বাস্তবতা। আমার মনে হয় যে ঝুঁকি বিবেচনা করতে হবে আগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্যান্ডকে কিন্তু আমি যৌক্তিক মনে করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আপনি কি মনে করছেন ডক্টর মুস্তাক ঝুঁকি কম এটাতে, যেটি অনেকের মধ্যে একদিকে যে 3টা সবচেয়ে চ্যালেঞ্জের কথা বলছে, এটি খুব দ্রুত ছড়ায়, এটি দ্রুত পরিবর্তনশীল, এবং অনেকের মধ্যে এটি ছড়িয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো কি আমরা অ্যাড্রেস করব না? ঝুঁকি কম না, কিন্তু এটা বেড়ে আর নট, যেটা
1.5 অর্থাৎ 10 জন লোক 15 জনকে সংক্রমিত করতে পারে। যখন করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়েছে এটার R0 এর ছিল 3 3.5, অর্থাৎ একজন লোক 10 জন লোক আপনার 30 জন 35 জনকে সংক্রমিত করতে পারত। আমরা এই সমস্ত স্টেজ তো পার হয়ে এসেছি। এখন নতুন করে একটা ঢেউয়ের মতো সংক্রমণটা বাড়ছে। আমাদের এখানে আতঙ্কিত হয়ে এমন কোনো অবাস্তব পদক্ষেপ নেওয়া উচিত হবে না। যেই পদক্ষেপটা আমরা 15 দিন পরে নিতে হবে, সেটা 15 দিন আগে যদি আমরা নিয়ে ফেলি, 15 দিনের সময় আমরা টায়ার্ড হয়ে যাব, তখন সেটা আমরা তুলে ফেলবো। কাজেই হয়তো করোনা ভাইরাস সংক্রমণের যে নতুন এটা আরো বের হবে, যেটা সিভিয়ারিটি বাড়ে কিনা, অন্যান্য বিষয় আসে কিনা, তখন হয়তো আমাদের বাধ্য হব আমরা বিমানবন্দরগুলো আবার খুলে দিতে। কাজে আমি এখানে একটু ধীরে চলার পক্ষপাতী। এখানে বিমানবন্দরে যাত্রীদেরকে পরীক্ষা করা, তাদেরকে কোয়ারেন্টাইন করা, তাদেরকে বাধ্যতামূলকভাবে আইসোলেশনে নেওয়া, এগুলো কড়াকড়ি মানতে হবে। এবং দেশের ভেতরে সেগুলো কি কার্যত হচ্ছে বর্তমানে? আমরা কি করছি? এখন কার্যত যদি না হয়, তাহলে আমি তো বলবো শুধু বিমানবন্দর বন্ধ কেন, গোটা বাংলাদেশেই যাতায়াত রেস্ট্রিকশন করা উচিত। এখানে কেউ ঘর থেকে খাবার স্টে অ্যাট হোম অর্ডার করা উচিত। যদি আমরা কষ্টকর প্রক্রিয়াতে না যাই, সেটাকে যদি সফল না হয়, শুধু বিমানবন্দর বন্ধ করে তো কোনো লাভ হবে না। এখন বিমান একজন বলেছেন ইতিমধ্যে, আপনি লন্ডনের সঙ্গে শুধুমাত্র বাংলাদেশ বিমানের ফ্লাইট আছে সরাসরি, এবং সেখানকার যাত্রী অধিকাংশই বাঙালি। আপনি যদি সেই বাঙালিদের যাতায়াত এবং আমাদের বিজনেস এগুলো বন্ধ করে দেন, তাহলে তারা ঘুর পথে আসবে, তাদের খরচটা বাড়বে। বাঙালিদের যারা এই ছুটির সময় আসার দরকার তারা চলে এসছে ক্রিসমাসের ছুটিতে। যারা বিভিন্ন পরিশ্রমের কাজ করেন, রেস্টুরেন্টে কাজ করেন, কায়িক শ্রম করেন, তারা হয়তো এখন বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট, তারা দেশে আসার জন্য টিকিট কেটেছিল, তাদেরকে এখন ঘুর পথে আসতে হবে। আপনি আমিরাত এয়ারলাইন্স, তারপরে আপনার টার্কিশ এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স কোনোটাই বন্ধ হয়নি। এরা কিন্তু সব লন্ডন থেকে তাদের ফ্লাইট বন্ধ করেনি, তারা কিন্তু ঘুর পথে বাংলাদেশে ঠিকই আসবে। এক্ষেত্রে আমাদেরকে জুতা আবিষ্কারের কথাটা দরকার। আমরা সমস্ত পৃথিবীকে চামড়া দিয়ে না মরে আমাদের পা দুটো, চরণ দুটো ঢাকতে হবে যেন ধুলাটা না লাগে। করোনা সংক্রমণের 1 বছরের মাথায়, করোনা সংক্রমণের শুরুতে যে সমস্ত পদক্ষেপ নিয়ে আমরা সফলতার চেষ্টা করেছিলাম, সেই একই পদ্ধতি আমাদের কাজে লাগবে না। আমাদের একটা বিরতি নিতে হবে ডক্টর মোস্তাক, আমি একটা বিরতি নিয়ে আসবো। একজন টেলিফোনে আমাদের সাথে সংযুক্ত ছিলেন, টেলিফোনটা নিয়ে বিরতি যেতে পারে যদি আমাদের টেলিফোনটা এখনো থাকে। আমি ঠিক জানি না টেলিফোনটা আমাদের সাথে সংযুক্ত আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা একটু ফোনটা নিয়ে নিই, ফোনটা নিয়ে আমরা বিরতিতে যাচ্ছি। কে আছেন আমাদের সাথে যুক্ত? আপনার নাম পরিচয় বলে কষ্ট করুন। আসসালামু আলাইকুম, আমি আল মামুন বলছিলাম বগুড়া থেকে। বলুন আল মামুন সাহেব। জি, আমার প্রশ্নটা হচ্ছে ডক্টর মোস্তাক স্যারের কাছে, যে করোনার তালিকাটা আসলে এই যে ভ্যাকসিনের তালিকাটা কিভাবে করা হবে, সেন্ট্রালি না এলাকা ভিত্তিক? আর এলাকা ভিত্তিক হলে কমিটিতে কারা থাকবে এবং সেখানে রাজনৈতিক প্রভাব থাকবে কিনা, প্রকৃত ব্যক্তিরা তালিকায় আসতে পারবে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে যে, যেমন আমি আছি চাকরির কারণে বগুড়ায়, কিন্তু আসলে আমার গ্রামের বাড়ি দিনাজপুরে, আমি কোথায় তালিকাভুক্ত হব, বগুড়াতে না দিনাজপুরে আমার গ্রামের বাড়িতে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ সাহেব, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা যখন বিরতির পরে ফিরে আসবো ডক্টর মোস্তাক হোসেনের কাছে যখন শুনবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর তিনি নিশ্চয়ই দিবেন। তবে তার আগে নিতে হচ্ছে একটি বিরতি। দর্শক, গণতন্ত্রের সংলাপে নিচে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমরা ফিরছি অল্পক্ষণে। আশা করি ফিরে এসে আপনাদের সবাইকে পাবো। স্বাগত জানাই সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও আমাদের মঙ্গলবারের মেগা লাইভ অনুষ্ঠান গণতন্ত্র সংলাপে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছিলাম আবারও করোনার আক্রমণ, এবং এই নিয়ে আমাদের আলোচনা যে পর্যায়ে ছিলাম। ডক্টর মোস্তাক, আপনি যদি চান ওই প্রশ্নটির উত্তর দিতে পারেন। একদম প্রশ্নকর্তা বগুড়া থেকে আল মামুন জানাচ্ছিলেন যে কারা পাবেন ভ্যাকসিন, সেটা কি জেলা পর্যায়ে কমিটি হবে, কমিটির মধ্যে নিরপেক্ষ লোক থাকবে কিনা, আর কেউ যদি এক জেলার লোক আরেক জেলায় চাকরি করে তার কি হবে, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি একটু আবার আলোচনা করতে আসছি। জি, ধন্যবাদ। হ্যাঁ, এসব আলোচনা খুব বেশি হওয়া উচিত, অনেক কিছুই এখনো পর্যন্ত জানা যায়নি। হ্যাঁ, রেজিস্ট্রেশন কিন্তু হবে, একটা হচ্ছে কর্মস্থল ভিত্তিক। আপনি যেখানে কাজ করছেন সেখানকার কর্তৃপক্ষ তারা তালিকা করবেন, এর মধ্যে বয়স, তারপরে তার কোনো অন্যান্য অসুস্থতা আছে কিনা, মুক্তিযোদ্ধা আছেন কিনা, যে সমস্ত প্রথম শতকরা 3 ভাগ টিকা যদি আসে তারা কিভাবে পাবে সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যে চলে গেছে।
সেটা। আরেকটা হচ্ছে যে যখন 60 বছরের ঊর্ধ্বের মানুষকে আমরা তালিকাভুক্ত তাদেরকে দেওয়ার কথা বলবো, এটা কিন্তু প্রতিষ্ঠান ভিত্তিক করা উচিত। এটা অনেকগুলো পদ্ধতি আছে। প্রথম হচ্ছে একটা অনলাইন সিস্টেম করা হবে, যাদের পক্ষে সম্ভব হয় তারা তাদের ন্যাশনাল আইডেন্টিটি কার্ড কিংবা পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধন বা যে পরিচয়পত্র দিয়ে তার বয়সটা বোঝা যাবে সেটা দিয়ে তিনি অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু অধিকাংশ মানুষই হয়তো সেটার পক্ষে সম্ভব হবে না। সেক্ষেত্রে এলাকা ভিত্তিক যে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছে, যারা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেন কিংবা অন্যান্য স্বাস্থ্যকর কার্যক্রম করেন, তারা বাড়ি বাড়ি গিয়ে তাদের ন্যাশনাল আইডি কার্ড কিংবা অন্যান্য একটা ডকুমেন্ট দেখে তারা সেটা তালিকাভুক্ত করবে। এটার তালিকা তারা ডিজিটালি অন্তর্ভুক্ত করবেন, ডিজিটালি এটা অন্তর্ভুক্ত হবে। আর মানে এই প্রস্তুতিগুলো কি চলছে আপনাদের, ডক্টর মোস্তাক? হ্যাঁ, এটার পরিকল্পনা করা হয়েছে, প্রশিক্ষণ চলছে এবং প্রাতিষ্ঠানিক ভিত্তিক যে তালিকা করা, সেটা বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের তালিকা কিন্তু করা হচ্ছে। আর তালিকা করার বিষয়টি দেখভাল করবে সমন্বয় কমিটি সর্বপর্যায়ের। এখানে কিন্তু স্বাস্থ্য বিভাগ, সাধারণ প্রশাসন, জনপ্রতিনিধি, পার্লামেন্ট মেম্বার, স্থানীয় সেটা ডক্টর মোস্তাক, আপনারা কোন টিকাটা এক্সপেক্ট করছেন এবং কবে নাগাদ সেটি শুরু হবে? আমরা ধরে নিচ্ছি যে টিকায় নেই সেটা 2টো ডোজ লাগবে এবং 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে, সেটা ধরে নিয়ে কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে এরকম চিন্তা করছি না। টিকা তো একমাত্র হচ্ছে সিরাম ইনস্টিটিউট ভারত থেকে যেটি আসে, সবগুলো একমাত্র মডার্না এবং ফাইজার ছাড়া আর প্রায় সব টিকাই কিন্তু 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা যাবে। একেবারে চীনের সিনোভ্যাক থেকে শুরু করে যত প্রযুক্তি, শুধুমাত্র জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে যারা করছেন আরএনএ বা ডিএনএ, তাদেরটা অনেক শীতল তাপমাত্রা রাখতে হবে। কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বা কিল ভ্যাকসিন বা এই প্রোটিন সাবমেরিন দিয়ে যারা করছে বা এগুলো কিন্তু অধিকাংশই, আমি একেবারে এক্স্যাক্টলি বলতে পারবো না, তারা অধিকাংশই 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের সাধারণ তাপমাত্রার ফ্রিজে রাখা হবে। বাংলাদেশের পরিকল্পনাটা কি? কোভাক্সের মাধ্যমে আমরা সেই টিকাটাই নেব যেটা এই তাপমাত্রায় আছে। আর আমরা দ্বিপাক্ষিক উদ্যোগে ভারতের সাথে তো আমরা দ্বিপাক্ষিক বলা যায় যে অ্যাস্ট্রাজেনেকা, সেটা কিন্তু সাধারণ তাপমাত্রা মানে। মুস্তাক ভাই, আমি একটা প্রশ্ন করি আপনাকে। মুস্তাক ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে যেহেতু আপনি ডিস্ট্রিবিউশনের সাথে আছেন, কোভ্যাক্সের তো ধরেন, কোভ্যাক্সের তো তারা 2 বিলিয়ন ডোজ তারা অলরেডি সিকিউরড। এটা আস্তে আস্তে আজকেও বলা হয়েছে যে মন্ত্রণালয় থেকে যে এটা 6 থেকে 7 মাস লাগতে পারে। আর এই যে আমাদের যে অক্সফোর্ডের যে টিকাটা, সেটা হয়তো আস্তে আস্তে হয়তো ফেব্রুয়ারি মার্চ চলে যেতে পারে সিরাম ইনস্টিটিউট থেকে। আপনি যেহেতু 2 থেকে 8 ডিগ্রি কথা বলছেন যে নর্মাল টেম্পারেচার ফ্রিজে, তাহলে রাশিয়ার যে ভ্যাকসিনটা, আজকে রাশিয়ার ভ্যাকসিনটা ওই যে স্পুটনিক কিন্তু অ্যাস্ট্রাজেনেকার সাথে একটা চুক্তি করছে। এবং আপনি জানেন যে চায়নার যে ভ্যাকসিনটা, সেটাও কিন্তু আজকে একটা স্টাডি আসছে গতকালকে যে 10 লক্ষ স্যাম্পলের ভিতরে যাদেরকে দেওয়া হয়েছিল তাদের ভিতরে কোনো অ্যাডভার্স রিঅ্যাকশন পাওয়া যায় নাই। তো এখন যেহেতু আমাদের ওই কোভ্যাক্সের যে গ্যাভি অ্যালায়েন্স থেকে WHO কোভ্যাক্স থেকে আসাটা দেরি হয়ে যাচ্ছে, অথবা সিরাম ইনস্টিটিউট থেকে আসতে হয়তো মার্চ এপ্রিল লেগে যেতে পারে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার কাছে, অথবা ধরেন যদি সিরাম ইনস্টিটিউট থেকে আসে তাহলে তারা মাসে 50 লক্ষ করে দিবে, তাহলে 3 কোটি ডোজ পাইতে আমাদের 6 মাস লাগতে পারে। তো এই অবস্থায় মানে 3% ভ্যাকসিন দিতে গেলেও আমাদের 6 মাস সময় লেগে যেত। এই অবস্থার পরিপ্রেক্ষিতে কি অন্য কোনো এভিনিউ কি আমরা চেষ্টা করতে পারি না রাষ্ট্রীয়ভাবে, যেখানে ধরেন রাশিয়া অথবা চায়না? আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি আশা করি মুস্তাক সাহেব উত্তর দেবেন একটু পরে সেটা। আমি আবার একটু যেতে চাই ডক্টর খন্দকার আকরাম আপনার কাছে। আপনাদের লন্ডনে বা ইউরোপে তো ভ্যাকসিন আছে, ভ্যাকসিন থাকার পরও আপনারা অলরেডি ফাইজারের ভ্যাকসিন শুরু করেছেন। সেক্ষেত্রে এই নতুন যে আক্রমণের আশঙ্কাটা কেন হচ্ছে এখানে? কারণ অনেকেই বলছে ফাইজার যে ভ্যাকসিন এটি মোকাবেলা করতে সক্ষম না। আসলে এইসব সকল ডেভেলপমেন্ট যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি, এগুলো কিন্তু খুবই রিসেন্ট, এত বেশি রিসেন্ট যে এখন লটস অফ স্টাডি অ্যাকচুয়ালি আর অনগোয়িং। অনেক ইনস্টিটিউট কিন্তু গবেষণা করছে, ইনক্লুডিং ফাইজার এবং বায়োনটেক, তারাও গবেষণা করছে, কিন্তু তারাও ভেরি কনসার্ন। যেটা আপনি বললেন যে আমাদের তো ভ্যাকসিন চলে আসছে ইউকে তে, তাহলে ভ্যাকসিনেশন কিন্তু একটু আগে ইম্পেরিয়াল কলেজের যে গবেষণার কথা ডক্টর আমানুল্লাহ বললেন,
সেটি কি একেবারে রিসেন্ট ইয়ের ভিত্তিতে? একদম রিসেন্ট। এটা হচ্ছে যে যেহেতু এখন ইউরোপিয়ান ইউনিয়ন তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং গতকাল ইউকে একদম কনফার্মেটরি একটা রিপোর্ট প্রকাশ করেছে গভর্নমেন্ট, যে অ্যাকচুয়ালি যে ভ্যারিয়েন্টটা, দিস ইজ এ সিগনিফিক্যান্ট মিউটেটেড ভ্যারিয়েন্ট এবং উই নিড টু টেক ইট ভেরি সিরিয়াসলি। সো এখন যেটা এখন আসছে যে তারা খুব এমফাসাইজ করছে যে এই বিষয়টা নিয়ে গবেষণা দরকার। কিছু অ্যাজাম্পশন চলছে, কিছু অ্যাজাম্পশন চলছে এখানে। থামাচ্ছি, একটা ফোন আছে, ফোনটা নিয়ে আপনার কাছে বলবো। কে আছেন আমাদের সাথে যুক্ত? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার বক্তব্য শুনতে চাই। জি, আমি বলছি শ্যামল দত্ত স্যারকে। হ্যাঁ বলুন স্যার, বিভিন্ন দেশে যেহেতু নতুন সংক্রমণ দেখা দিয়েছে, তো আমার প্রশ্নটা হচ্ছে তারা যেহেতু গুরুত্ব সহকারে দেখছে, তো এই বিষয়টা কি আমাদের এখনই গুরুত্ব দেওয়া উচিত না, না আবার সেই ইটালির মতন কিছু লোক দেশে আসবে, আবার সংক্রমণ ছড়িয়ে পড়বে, তারপরে ব্যবস্থা নেব? তাহলে তো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এটাই হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ। কে বলছেন, কোথেকে বলছেন আপনি? আসুন, জামগড়া থেকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা এটা নিয়ে অন্য অতিথির সঙ্গে আলোচনা করবো। এটা লন্ডন থেকে উত্তর দেওয়ার বিষয়। আপনি যদি বলেন। যেটা বলছিলাম যে সবার ভিতরে একটা শঙ্কা এখন কাজ করছে যে ভ্যাকসিন অ্যাকচুয়ালি কাজ করবে কিনা, যেটাকে বলা হয় স্কেপিং অফ ভ্যাকসিন প্রোটেকশন। এই যে ভ্যাকসিন প্রোটেকশন ইভেট করবে কিনা এই স্ট্রেনটা, এটা কিন্তু কোশ্চেন, এটা হচ্ছে $1 মিলিয়ন কোশ্চেন এখন। তার পিছনে কারণ কি? কারণ হচ্ছে যে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মিউটেশন হয়েছে স্পাইক প্রোটিনে। এ যাবৎকালে 4000 বার মিউটেশন হয়েছে এই টোটাল করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই মিউটেশন গুলা ছিল স্যাম্পল বেসিস, তার মানে কিছু কিছু মিউটেশন হয়েছে, সেই মিউটেশনটা পারসিস্ট করে নাই কিন্তু অ্যাপিয়ার করছে মিউটেশন। এবারের যে মিউটেশন আপনি যদি গ্রাফে দেখেন, এটা একটা ক্লাস্টারে অপেক্ষা করছে এবং এই মিউটেশনটা একসাথে 17টা মিউটেশন স্পাইক প্রোটিনে হয়েছে, যেখানে কমপক্ষে 9টা থেকে 10টা অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন হয়েছে। এবং আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু প্রোটিন তৈরি। সো স্বাভাবিকভাবে যেটা আমরা ধারণা করছি এখন আন্ডার স্টাডি, যে এই অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তনে স্পাইক প্রোটিনের কনফরমেশনাল চেঞ্জ বা এর স্ট্রাকচারাল পরিবর্তন হয়ে থাকতে পারে। যদি এমনটি হয়ে যায় তাহলে অনেক সময় আমাদের নিজস্ব ইমিউন সিস্টেমই ডিটেক্ট করতে পারে না ঠিক মতো, তার মানে রিইনফেকশনের একটা চান্স থাকে। একজন মানুষ যখন ইনফেক্টেড হয় ওয়ান স্ট্রেন দিয়ে, ওই ধরনের ভাইরাস এই ম্যাগনিটিউডে যখন মিউটেশন হয় তখন ওই ভাইরাস দিয়ে সে রিইনফেক্টেড হয়। তার মানে আমাদের বডি এটাকে নতুন ভাইরাস হিসেবে চিনে আর কি। সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনও অনেক সময় মিস করতে পারে, ভ্যাকসিন প্রোটেকশন মিস করতে পারে। এটার উপরে এখন কথা হচ্ছে এবং এটা নিয়ে গবেষণা হচ্ছে। এটা ডক্টর আকরাম, এটি একেবারে নতুন একটি আলোচনা, নতুন একটি বাস্তবতা এবং নতুন কিছু ফাইন্ডিং হয়তো আরো আসবে এবং সেক্ষেত্রে হয়তো নতুন আরো কিছু বাস্তবতা আমরা হয়তো জানতে পারবো। হ্যাঁ, সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, এটাকে আমাদের কিন্তু সবাই কিন্তু এটাকে এখন মানে হাই লেভেলে নিয়েছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি। আমি একটু আগে পরীক্ষা করছে। হ্যাঁ, ডক্টর বেনজির, আপনার যে কি মত, একটু আগে যে প্রশ্নকর্তা বললেন যে আমরা কি এই পরিস্থিতিতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, তার পদক্ষেপগুলো কি হতে পারে আসলে, দুই একটি যদি একটু বলেন ডক্টর বেনজির। ধন্যবাদ। আসলে উনি একটা কথা ঠিকই বলেছেন, এরকম আমাদের এভিডেন্স আছে, আমাদের দেশেও আছে। ইভেন আমরা যদি ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক প্রথমটার কথা বলি, যেটা 2018 সালে আপনি জানেন যে দেখা দিয়েছিল, সেখানে দেখা গিয়েছে যে আমেরিকার বেশ কয়েকটা শহরে একদিনের ডিফারেন্স মানে ম্যাক্স এ লট, অর্থাৎ একদিন আগে মিজান নেওয়া হয়েছে এবং একদিন পরে, তার ফলে দেখা গেছে তাদের সংক্রমণটা কার্ভটা একদম ভিন্ন, মানে রাত দিন। ওই ভদ্রলোক যেটা বললেন আমি সেটার সাথে একমত। মানে আমার কাছে হলো যে এই ধরনের প্যান্ডেমিক এপিডেমিক কিছুটা যুদ্ধের মতো। যখন যুদ্ধ বাধে তখন আপনি যদি শত্রুর সাথে মোকাবেলা করতে চান, আপনাকে প্রম্পট হতে হবে, কোথাও কোথাও প্রিএমপ্টিভ হতে হবে, অর্থাৎ শত্রু আক্রমণ করতে পারে এইটা ধরে আগেই যদি আক্রমণ করি তাহলে ওই শত্রু আক্রমণই করতে পারবে না। বিষয়টা অনেকটা এরকম।
এপিডেমিক প্যান্ডেমিকও কিছুটা তাই। মোস্তাক ভাই যেটা বলছেন যে উনি একেবারেই পক্ষে না যে মানে বিমান বা ওই দেশ থেকে আসা, এবং উনি যুক্তি দেখাচ্ছেন হয়তো ইতিমধ্যে এসে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে, উনিও ছিল আমিও ছিলাম একটা আলোচনায়, সেখানে একজন বাংলাদেশের বিজ্ঞানী ছিলেন, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে এই যে ভেরিয়েন্টটা এটা বাংলাদেশে পাওয়া গিয়েছে কিনা। ওনারা এমনি জেনোম সিকোয়েন্সিং করেন। উনি বললেন এখন পর্যন্ত ওনার ইয়াতে দৃষ্টিতে আসেনি। এবং আপনি যদি আমাদের ইয়ার চিত্র দেখেন, সংক্রমণের চিত্র, আজকেও 1300 বা এরকম, অর্থাৎ ওই ভেরিয়েন্টটা যদি বাংলাদেশে আসতো তাহলে আমরা হয়তো মানে সংক্রমণের সংখ্যাটা বেশি পেতাম। তাহলে যদি আমরা ধরে নেই দুটো জিনিস, একটা হলো যে আইদার আসেনি অথবা আসলে খুব সীমিত আসছে, সুতরাং সেক্ষেত্রে আমার মতে এটাই বুদ্ধিমানের কাজ হবে যে ওই দেশগুলো থেকে লোকগুলোকে আসতে না দেয়া। আসতে না দেওয়া এই কারণে যে ওই ভাইরাসটা তাহলে আসবেই, মানে ঠেকানো যাবে না। সেক্ষেত্রে ডক্টর মুস্তাকের যে উদাহরণ সেটি হচ্ছে জুতা আবিষ্কারের, যে আপনি একেবারেই বন্ধ করে না দিয়ে আপনি পুরো পৃথিবীটাকে চাদর দিয়ে ডেকে না দিয়ে। মুস্তাক ভাই এটাও খুব ভালো করে জানেন যে আসলে আমরা বাংলাদেশে কোয়ারেন্টাইনটা আগে কখনোই ভালো করতে পারিনি এখন পর্যন্ত। আমরা আইসোলেশনটা কখনো ভালো করতে পারিনি, আমরা যথেষ্ট ট্রেসিং করতে পারিনি, টেস্টিং করতে পারিনি, এবং তার ফলশ্রুতিতে সে এপ্রিল থেকে যে আমাদের সংক্রমণ হচ্ছে মোটামুটি একটানা চলছে। নেভার উই রিচড জিরো, নেভার উই কুড এফিশিয়েন্টলি কন্ট্রোল দ্য মানে এই ট্রেন্ডটা। এখন এটাকে যদি আপনি ধরে নেন যে আমরা পারিনি, তাহলে মোস্তাক ভাইয়ের কথা যদি জুতা আবিষ্কার বলেন এটা থিওরিটিক্যাল, কবিতায় ভালো, সাহিত্যে ভালো, উইশ লিস্টে ভালো, কিন্তু আপনি কি বাস্তব হইতে হবে। আপনাকে পাবলিক হেলথের লোককে হ্যাজ টু বি ভেরি মাচ প্র্যাকটিক্যাল। কি হবে, কি করা যাবে, হবে, হতে পারে, এটা দিয়ে পাবলিক হেলথ চলে না। এবং পাবলিক হেলথ চলতে হবে বাস্তবতা নিরিখে সেই দেশের। আমাদের দেশের বাস্তবতাটা কি, আমরা যেহেতু এগুলো পারিনি, সবচেয়ে উত্তম পন্থা হলো ওই সমস্যাটা এখানে আসতে না দেওয়া। আমরা ঠিক একই আমি এই প্রশ্নে একটু ডক্টর ম্যানেজার আপনাকে একটু থামিয়ে, আমি ডক্টর এম এ আজিজ, আপনারা কি চিন্তা করছেন যে এটা কি থামিয়ে দিয়ে মোকাবেলা করাটা ভালো না? কিন্তু বাংলাদেশের যে পলিসিগত দিক আমরা দেখতে পাচ্ছি তাতে এক ধরনের একটা সরাসরি একটা নীতি আছে, সেটা হচ্ছে জীবনযাপন সবকিছু স্বাভাবিক রেখে তারপরে এই ভাইরাসকে মোকাবেলা করা। আজকে সারা বাংলাদেশে যদি যান, সমানে বিয়ে শাদী হচ্ছে, সমানে নানা সামাজিক অনুষ্ঠান হচ্ছে, সমানে দোকান খোলা, সমানে নানা রকমের কর্মকাণ্ড চলছে। আবার বলছি আমরা যে করোনার জন্য আমরা সবাই খুব সতর্ক থাকতে হবে। এইগুলোর সঙ্গে নতুন যে বাস্তবতা আসছে সেটা কি সাংঘর্ষিক হবে কিনা ডক্টর এম এ আজিজ? এখন প্রথমে আমি বললে আমরা যারা এখানে আলোচনা করলাম সবারই একমত হবেন আমার সাথে যে এটা আসলে সবাই একটা অ্যাজাম্পশন, কিছুই বোঝা যাচ্ছে না, এটা ধরন কি হবে না হবে কিছুই বোঝা যাচ্ছে না। এটা কিন্তু আমরা সবাই কম বেশি বলছি। আমি বলছি এই যে না ডেফিনেটলি এই যে শত্রুকে বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। শত্রুকে এখনো তো আমরা সেভাবে বুঝেই নাই। তবে এটা ঠিক যে গভর্নমেন্ট ডেফিনেটলি এয়ারপোর্টের ব্যবস্থা নেওয়ার কথা শুনছি, সেটা তারা নিবে। এবং কি ধরনের ব্যবস্থা, ফ্লাইট বন্ধ কি করবেন এটা আলোচনা গভর্নমেন্ট বসবে। অভিজ্ঞতা কি বলে, বিমানবন্দরের ব্যবস্থা কি ছিল ডক্টর আজিজ এর আগে? না বিমানবন্দরের অবস্থা তো গভর্নমেন্টের মতো করছে, সেটা আলোচনা সমালোচনা আছে, পুরো ব্যবস্থা নিয়েই তো আলোচনা সমালোচনা আছে। আজকে এই যে ইটালির কথা যে বারবার আমরা বলি, 7 লাখ লোক এখানে দেশে আসলে তাদেরকে 5 স্টার হোটেলে রাখবেন, এরকম কথাবার্তা তো আমরা বলি এখানে আসে। সুতরাং এটা বাস্তবতাও তো দেখতে হবে। সেই প্রেক্ষাপটে আমরা বলছি যে অনেকে তো বলছি যে রাস্তাঘাটে লোক মারা যাবে, দিন হাজার হাজার লোক মারা যাবে, এরকম কথাবার্তা তো আমরা অনেক বিশেষজ্ঞরাই বলছি এখানে। বাস্তবতা তো ভিন্ন। এই সরকারের ব্যবস্থাপনা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আমরা দেখছি, কিন্তু ওই আলোচনা সব ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, ভারত নিয়ে আলোচনা, বাইরেও আলোচনাও দেখি না আমরা খুব একটা। বাইরে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা আমরা কেউ করতেও দেখি না। আমি যেটা মনে করি যে আমাদের দেশের প্রেক্ষাপট,
এই সাউথ ইস্ট এশিয়ান রিজনের প্রেক্ষাপট আবার ইউরোপ আমেরিকার প্রেক্ষাপট ভিন্ন। ডক্টর আজিজ, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন যে জেলা পর্যায়ে হাসপাতালগুলোকে সবগুলোকে ইকুইপ করার জন্য, সেটি কি হয়েছে? দেখুন, এইটা একটা আমি বলি, সেটা 3000 কোটি টাকার একটা প্রজেক্ট। এটা একনাকে গত কয়েক মাস আগে 1-2 মাস আগে পাস হয়েছে যতদূর আমি জানি, এবং সেগুলোতে প্রত্যেকটা সদর হাসপাতালে 10 বেডের আইসিইউ, 10 বেডের ডায়ালিসিস সেন্টার, এইটার একটা প্রজেক্ট কাজ করছে এবং কয়েকটা জায়গায় কাজ হচ্ছে এবং 2টা জায়গায় শেষ হয়েছে, যশোর এবং নারায়ণগঞ্জে, এই 2টা কমপ্লিট। আরো কয়েকটা জায়গায় কাজ চলছে এবং এগুলো আগাচ্ছে। আর এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে উনি কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। না, সেইভাবে সব যে একদম সদর হাসপাতালগুলো অয়েলিকুইপড হয়ে গেছে সেটা আমি বলবো না, তবে এই অক্সিজেন সাপ্লাই, হাইপো নেজাল ক্যানোলা, যেগুলো যা নাকি এই সমস্ত এই কোভিড এর চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য, সেই যে জায়গাগুলো কিন্তু আমাদের প্রস্তুতি আছে, আমাদের চিকিৎসকদেরও প্রস্তুতি আছে। পিপি যেটা সমস্যা, পিপিরও সাফিসিয়েন্ট পিপি আছে এবং সেগুলো সরকার মনিটর করছে এবং মানসম্পন্ন পিপি যাতে সাপ্লাই দেওয়া সেরকম নির্দেশনা আছে, প্রস্তুতিও আছে। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি সরকার আগে যে আমরা যথেষ্ট প্রস্তুত। আমি আসছি ডক্টর আজিজ আপনার কাছে। তার মানে ডক্টর আমানুল্লাহ, আমাদের তেমন উদ্বেগের কিছু নেই, সেকেন্ড ওয়েভ বা সামনে যাই বলি না কেন। না না, আমরা হলো যে মূল ব্যাপারটা হলো যে আমরা সবকিছু চালাবো, এর ভিতরে যে বাঁচলে বাঁচবে, মারা গেলে মারা যাবে, যেহেতু লোক সংখ্যার পরিমাণ অনেক বেশি। আমরা মেডিকেল সোসিওলজিতে আমরা একটা পড়াই। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। প্রতিদিন আমরা একটা সরকারি হিসাব পাই, এতগুলো বেড খালি, এতগুলো হাসপাতালে খালি, এতগুলো আইসিইউ বেড খালি, কিন্তু আমরা সাধারণ নাগরিকরা যখন কোনো একটি হাসপাতালে যাই তখন কোথাও বেড পাওয়া যায় না, কোথাও আইসিইউ খালি নেই। এটা একটা অদ্ভুত ধরনের একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা। সরকারের হিসাব আর বাস্তবতা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটি কেন? এটা আপনি আমার প্রশ্নের আনসার অলরেডি আপনি দিয়ে দিয়েছেন উত্তরটা। এখন কথা হলো যে গত এক সপ্তাহে ঢাকা শহরে যে সমস্ত আইসিইউ গুলো অথবা চিটাগাঙে যে সমস্ত আইসিইউ গুলো আছে, সেই আইসিইউ গুলো খালি আছে কিনা, আপনি সেই খবরটা নেন যে এখন এই মুহূর্তে খালি আছে কিনা। আজকে এই আমেরিকাতে বিভিন্ন হসপিটালের যে কার পার্কিং এর ভিতরে তারা বেড বসাচ্ছে আমেরিকাতে। আমরা ভালো আছি সেটা ঠিক আছে, কিন্তু ধরেন যদি এরকম একটা অবস্থা তৈরি হয়, নতুন এই সমস্ত স্ট্রেন আসে এবং আমাদের ডেথ রেট কম, সেটা ফ্যাটালিটি রেট কম, সেটা ঠিক আছে, কিন্তু ধরেন যদি বেড়ে যায়, আর আনসারটা হলো যে যেহেতু আমরা সেই পরিমাণ টেস্টটা করতে পারি নাই, সেহেতু আমরা সঠিক সংখ্যাটা জানি না। আপনি যে কোনো একটা জেলার যদি একটা চিত্র দেখেন তাহলে দেখবেন যে সিনিয়র সিটিজেন যারা ওই জেলার সিনিয়র সিটিজেনের একটা বিশাল সংখ্যক কিন্তু কোভিড আক্রান্ত অথবা মারা গেছেন। আমি গত কয়েকদিন আগে দেখলাম যে সিলেটে একটা ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে সেই গ্রেটার সিলেটে যত সিনিয়র যারা আছে, যত সিনিয়র লোকজন, রিটায়ার্ড অথবা নাম করা রাজনীতিবিদ, আক্রান্ত অথবা হয়তো মারা গেছে। এটা ক্লাস এন্ড ডিজিজ একটা আমরা পড়াই, এটা একটা ক্লাস ডিজিজ। সেই ক্লাস ডিজিজে হয়তো সেটা আপার ক্লাস এবং আপার মিডিল ক্লাসের এই যে ডিজিজ হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শিল্পী, সাহিত্যিক, তারা বেশিরভাগই আক্রান্ত হচ্ছেন। সেটা হচ্ছেন ঠিকই আছে, কিন্তু ধরেন ভারতের অবস্থাটা যদি চিন্তা করেন, ভারতের মতো যদি অবস্থা হয়, যদি আজকে হঠাৎ করে যদি সেটা ইউকের মতো অবস্থা দাঁড়ায়, তখন আমরা কি করবো? আমাদের প্রশ্নটা হলো সেটা, যেটা ব্যানার্জির ভাই যেটা বলছেন, মুস্তাক ভাইয়ের সাথে আমরা, মুস্তাক ভাই যেহেতু কমিটিতে আছেন, মুস্তাক ভাইয়ের সাথে সবিনয়ে এটা দ্বিমত পোষণ করি যে আপনি যদি এখন পর্যন্ত মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই লকডাউন এবং এয়ারপোর্ট কন্ট্রোলের কোনো বিকল্প নাই, যেহেতু আমরা দুইটাই পারি নাই, আমাদের সামনে একটা বাস্তবতা আসছে। এখন পর্যন্ত প্রায় 50টা দেশ, 40টা না, আজকে কিছুক্ষণ আগে এটা চেঞ্জ হচ্ছে এবং কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, প্রায় 50টা দেশ ব্রিটেনের সাথে বিমান যোগাযোগ 2 সপ্তাহের জন্য বন্ধ। আপনি যদি অ্যাক্সেসটা দেন ঢুকে যাওয়ার, 2 সপ্তাহে আমাদের এখানে কি পরিমাণ লোক ইংল্যান্ড থেকে আসতে পারে, যারা আসবে তাদের এয়ারপোর্টে তাদের চেকিং এর কি ব্যবস্থা আছে, তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে পাঠাইতে পারবো না, এটা বলে কোনো লাভ হবে না। ইটালি থেকে তার যারা আসছে তাদেরকে পাঠাইতে পারি নাই, আর যারা ইংল্যান্ড থেকে আসবে আর তারা আরো অনেক আগের অভিবাসী, আরো শক্তিশালী, তাদেরকে আমরা পারবো না এই কোয়ারেন্টাইনে পারবো, অথবা কোয়ারেন্টাইন তারা মানবো না। আমাদের সেই সুযোগও নাই, সেই সক্ষমতা আমাদের ঘাটতি রয়েছে এবং প্রচুর পরিমাণে লোক
2 সপ্তাহের জন্য যদি আপনি বন্ধ করেন, তাহলে যেটা হবে, বিশ্বের আরো 40-50টা দেশ, পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু বন্ধ করে দিচ্ছে, যদি করেন তাহলে অন্তত পক্ষে যে ইমিডিয়েট যে ধাক্কাটা, এখন যেহেতু তারা বলছে যে 50-70% হয়ে গেছে আপনার এটা ইনফেকশন রেট, এত কন্টাজিয়াস যে সংক্রমণটা এমন হারে বেড়ে যাচ্ছে, এই সময়টাতে যদি আপনি 2টা সপ্তাহ বন্ধ রাখেন তাহলে এন্ট্রি পয়েন্টটা আপনি বন্ধ করতে পারবেন। আর তথ্যের ব্যাপারে যে কথাটা বলছেন সেটা, এই তিনটা ভারতীয় উপমহাদেশের 3টা দেশ, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, এই 3টা দেশের এপিডেমিওলজিক্যাল ডাটা নিয়ে অনেক প্রশ্ন আছে সারা বিশ্বের কাছে। সবাই জানে কত পার্সেন্ট আক্রান্ত হতে পারে, কতটুকু এখানকার আর নটের কি অবস্থা, এটা কিন্তু সবাই মোটামুটি জানে, এবং এখানকার স্ট্যাটিস্টিক্স নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চালু আছে, আমরা সেই দিকে যেতে চাই না। এখন জীবন এবং জীবিকার প্রশ্নে আপনি যদি সবকিছু খুলে রাখতে চান, সবকিছু খুলে রাখেন, ঠিক আছে, কিন্তু ধরা হয় যে যদি আপনি কোভিড সংক্রমণটা কন্ট্রোলের ভিতরে রাখেন, ভ্যাকসিনটা যদি আপনি 1 মাস আগে দিতে পারেন, তাহলে কয়েক বিলিয়ন ডলার আপনি এই আপনার ইকোনমিতে পুশ করতে পারবেন। আপনি যদি ভ্যাকসিনটা 3 মাস আগে দেন, তাহলে 15 থেকে 20 বিলিয়ন ডলার আপনার ভ্যাকসিন আপনি আপনার ইকোনমিতে আপনি পুশ করতে পারেন। আমি স্টাডির রেজাল্ট বলছি আপনাকে। তার মানে আপনি ভ্যাকসিনটা যদি 6 মাস পরে দেন, তাহলে আপনার ইকোনমিতে কি পরিমাণ ক্ষতি হবে। আপনি যদি ভ্যাকসিনটা পাইতে 1 বছর লেগে যায়, তাহলে আপনার ইকোনমিতে কি পরিমাণ, এখন আপনার ইকোনমির কি পরিমাণ ক্ষতি হবে, আপনার আনএমপ্লয়মেন্ট রেট কোন জায়গাটাতে যাবে, এগুলো কোনো কিছুই যদি স্বীকার না করে, তাহলে আমি কোনো কিছুই স্বীকার করবো না যে আমার আনএমপ্লয়মেন্ট রেট কি পরিমাণ বেড়ে গেছে। আজকে বিমান বলছে যে আমার 1600 কোটি টাকা লস হয়ে গেছে। এখন যদি বিমানকে আপনি এভাবে ঘাটতি দিতেই থাকেন, বিশ্বের বিভিন্ন দেশে বিমান কোম্পানিগুলো তারা ব্যাংকরাপ্ট হয়ে গেছে, একদম মানে দেউলিয়া হয়ে গেছে। এখন আপনার বিমান কোম্পানি কি দেউলিয়া হওয়ার পথে কিনা? এখন যদি আপনি এগুলাকে কন্টিনিউয়াস, যদি আপনি ইনফরমেশন গুলাকে যদি আপনি হাইড এন্ড সিক করতে থাকেন, তাহলে তো আপনি আর যাই করেন জনস্বাস্থ্যের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বিষয়গুলোকে কন্ট্রোল করছেন না। এই স্ট্রেনটা নিয়ে অনেকগুলো প্রশ্ন, হ্যাঁ বলুন, আপনি শেষ করুন। এই স্ট্রেনটা নিয়ে কোনো সার্টেনিটি নাই এটা, এবং প্রত্যেকটা গবেষণা বলছে যে এটাকে চেক করার দরকার। ডাব্লিউএইচও যেটা বলছে, ডাব্লিউএইচওর সাথে আমি ডিফার করি। ডাব্লিউএইচও কিন্তু শুরুতে কিন্তু একই কথা বলছিল এপ্রিলে, যে এত চিন্তার কোনো কারণ নাই, কিন্তু ইংল্যান্ডের যারা অথরিটি, যেমন ইম্পেরিয়াল কলেজ একটা অথরিটি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আমেরিকাতে, এইগুলো হলো একটা অথরিটি, ওরা কি বলে আমাদেরকে সেটা দেখতে হবে, ল্যান্ডসেট কি বলে সেটা আমাদেরকে দেখতে হবে। ইম্পেরিয়াল কলেজ বলছে টেক ইট ভেরি সিরিয়াসলি, এটা যেহেতু বাচ্চাদেরকে এফেক্ট করবে, যে সমস্ত দেশে বাচ্চাদের সংখ্যা বেশি সে সমস্ত দেশে বাচ্চাদেরকে টিকা দিতে হবে। আমাদের টিকার লিস্টে কিন্তু বাচ্চারা নাই, আমাদের বাংলাদেশে 60, একটু আগে মুস্তাক ভাই বললেন যে 60 ইয়ার্স প্লাস, পৃথিবীর অনেক দেশেই তাই। তাহলে এইটা যেহেতু বাচ্চাদেরকে ইনফেক্ট করছে, একটু আগে পড়লাম একটা ব্যাপারে যে বাচ্চাদেরকে ইনফেক্ট করছে এবং প্রচুর পরিমাণে, এবং তার ফ্যাটালিটি রেট কি হতে পারে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। মানুষকে না মেরে ফেললেও 3-4 মাস পর্যন্ত সে সাফার করতে পারে, 6 মাস পর্যন্ত সে সাফার করতে পারে, তার অ্যান্টিবডি বারবার লুজ করতে পারে, সে ভ্যাকসিনটা দেওয়ার পরে ভ্যাকসিনটা কাজ নাও করতে পারে। এটা কিন্তু বলছে ফাইজার, কিন্তু বলছে আমরা শিওর না, ভ্যাকসিনটা কিন্তু কাজ নাও করতে পারে এই ট্রেনটার ক্ষেত্রে। সো এটাকে আমরা হালকাভাবে নেওয়ার কোনো আমি ডক্টর মুস্তাকের কাছে অনেক প্রশ্ন হতো এবং তার উত্তরগুলো নিশ্চয়ই আপনার কাছে আছে। ডক্টর মুস্তাক। জি, আমি প্রথমে যে আমাদের আমান ভাই বলছিলেন যে টিকার বিষয়ে, কোভ্যাক্স যাকে অনুমোদন করবে এবং কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া যাবে, বাংলাদেশ সেই টিকাটাই নেবে। আর দ্বিপাক্ষিক ভাবে বাংলাদেশ সরকারি ভাবেও বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে, আবার যারা এখানে টিকা আমদানি করছেন বেসরকারি পর্যায়ে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। তবে যেই সূত্র থেকেই টিকাটা আগে আসুক, কোভ্যাক্সের মাধ্যমে হোক, কোভ্যাক্সের মাধ্যমে তো রাষ্ট্রীয় পর্যায়ে আসবে, ব্যবসায়ীরা যদি ডাব্লিউএইচও অনুমোদিত কোনো টিকা এদেশে আনে, সরকার কিন্তু সেটা কিনে নেওয়ার পরিকল্পনা আছে। এটা আপনি টাকা দিয়ে আগে ভ্যাকসিন নিয়ে নেবেন বিষয়টি তা না। প্রায়োরিটিতে যারা আছে 3 লক্ষ মানুষ, তারা টিকা পাওয়ার আগে ব্যক্তিগত ব্যবসায়ীরা এখানে এটা আমদানি করলেও সেটা সরকার সেটা কিনে নেবে, এবং সরকারি নিয়ন্ত্রণে সেটি যারা প্রাধিকার প্রাপ্ত প্রায়োরিটি গ্রুপ তারা পাবে। এটা প্রায়োরিটি গ্রুপ পাওয়ার পরেই কেবলমাত্র বেসরকারি খাতে পয়সার বিনিময়ে তারা টিকাটা বাজারে বিক্রি করতে পারবে। তবে সেটাও একটা নিয়ম নীতির মধ্যে, যাচ্ছে তাই দাম ভাঙা যাবে না। তো সেই উদ্যোগগুলো আছে, যেটা আমি যতটুকু জানি। এখন আমাদের এই যে নতুন স্ট্রেনটা বিষয়ে আমি আসি, দেখুন আমাদের দরকার হচ্ছে নিয়মিত জেনেটিক সিকোয়েন্স করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে
দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকায় যেই বদলটা, এটা কিন্তু ইংল্যান্ডের এক জিনিস না, সেটা তাদের জন্য আলাদা। যদি আমরা আমাদের আরটিপিসিআর টেস্টের পাশাপাশি প্রত্যেকটা ল্যাবরেটরিতে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক নমুনা ঠিক করে দিই যে এতগুলো আমাদের জেনেটিক সিকোয়েন্স করতে হবে, তাহলে কিন্তু আমরাও বের করতে পারবো যে কতটুকু মিউটেশন বাংলাদেশে হচ্ছে। এক্ষেত্রে আমি বিমানবন্দর বন্ধ করা বা সব যাতায়াত বন্ধ করা আমি বলছি না, করাই যাবে না, কিন্তু আমি মনে করি যে দেখুন 26শে মার্চ কিন্তু আমরা সময়ের আগেই আমরা সারা বাংলাদেশে যাতায়াত নিয়ন্ত্রণ করেছি, বিমানবন্দর বন্ধ করেছি। অবশ্যই ফলো পেয়েছি, কিন্তু এর ফলো পেয়েছি, সুফল পেয়েছি আমরা। আমাদের এখানে যে প্রথম ধাক্কাটা, স্পাইকটা এখানে হয়নি। কিন্তু দেখুন আমাদেরকে ঈদ উল ফিতরের সময় খুলে দিতে হয়েছে। বা একেবারে এটা গার্মেন্টস এর যারা মালিক তারা হয়তো একটা উদ্দেশ্যমূলক ভাবে এটা করেছে, কিন্তু সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা প্রান্তিক মানুষ, ঈদের সময় কিছুতেই আটকানো যায়নি। কাজে যদি আমরা থিওরিটিক্যালি বলি, যদি আমরা মার্চ মাসে লকডাউন না করে এপ্রিল মাসে করতাম তাহলে হয়তো সেটা পারা যেত। কাজে এখন আমাদের যদি সেই সংখ্যাটা থাকে যে নতুন স্ট্রেনটা আমাদেরকে ব্যাপক সংক্রমণ ঘটাবে এবং আমাদেরকে মানুষের যে শারীরিক ইয়েটা ক্ষতিটা আরো বেশি হবে, সেটি যখন হবে তখন দেখা যাবে যে আমরা কিছুতেই বিমানবন্দর বন্ধ রাখতে পারছি না। এবং বিমানবন্দর বন্ধ রাখতে হলে শুধুমাত্র আপনি লন্ডনের বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ করলে চলবে না, কারণ ঘুরপথে আসার একটা আশঙ্কা আছে। এক্ষেত্রে আমি মনে করি যে যেই আইনটা এখন আছে বা নিয়ম আছে, যে যারাই বাংলাদেশে আসার উদ্দেশ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিমানে চাপবেন তাকে আরটিপিসিআর পরীক্ষায় নেগেটিভ সনদ দিয়ে এয়ারলাইন্সে উঠতে হবে। সেই এয়ারলাইন যদি সেটা না মেনে চলে, প্রথম পর্যায়ে সতর্ক, তারপরে পর্যায়ে জরিমানা এবং তারপরে পর্যায়ে সেই ফ্লাইটটা বন্ধ করা হবে 7 দিনের জন্য। কাজে এইটা যদি মেনে চলে সমস্ত এয়ারলাইন্স গুলো, এগুলো আমরা বারবার করে বিভিন্ন দেশে আমরা বলি যে বাংলাদেশের উদ্দেশ্যে যারাই আসবে তাদেরকে অবশ্যই আরটিপিসিআর নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে এবং এখানে এসে তারা তাদেরকে পরীক্ষা করে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং যাদের দরকার, যাদের লক্ষণ পাওয়া যাবে তাদেরকে আইসোলেশনে পাঠাবো, যাদের সন্দেহজনক মনে হবে তাদেরকে আমরা অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠাবো। এই নিয়মটা আমি বলছি যে এই মুহূর্তে এই ডক্টর মুস্তাক, এইসব দেশের মধ্যে অনেক মডেল আছে, যেমন সিঙ্গাপুর। আপনি যদি আগেই টাকা নিয়ে নেই, আপনার সিঙ্গাপুরে যেতে হলে আপনাকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে, আপনার আরটিপিসিআর রিপোর্ট থাকুক বা না থাকুক। তারা তো স্ট্রিক্টলি কিছু নিয়ম ফলো করছে। আমরা তো এইসব জায়গায় নেই। আমরা এখনো পর্যন্ত আমরা কাউকে কোয়ারেন্টাইনে পাঠাতে পারি না। আমরা এখনো পর্যন্ত কোনো টেস্ট ছাড়াই অনেক প্লেন ঢাকায় নেমে গেছে, প্যাসেঞ্জার নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে কিছুই করতে পারেনি। ফলে কার্যত 2 লাখ টাকা ফাইন করা হয়েছে, 2 লাখ টাকা ফাইন করা হয়েছে। 2 লাখ টাকা ফাইন দিয়ে কি হবে আমাদের? আসলে আমরা তো নিয়মগুলো করতে পারছি না, বাস্তবায়ন করতে পারছি না। সিঙ্গাপুরের মতো করতে পারতো তাহলে তো আমাদের ফ্লাইট বন্ধ করতে হয় না। এরকম যদি আমরা ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন করি, যাত্রীর কাছ থেকে টাকা নিয়ে, সেটা কার্যকরী করতে পারলে তো খুবই ভালো হয়। যদিও আমাদের অতগুলো হোটেল নেই, আমরা সেরকম স্থাপনা আমরা তৈরি করতে পারি এবং সেক্ষেত্রে আমরা ঢাকার বাইরের হোটেলগুলো কাজে লাগাতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ডক্টর বেনজির এই কথার সাথে একমত যে আমাদের বাস্তববাদী হতে হবে। শুধুমাত্র আমরা ফর্মুলা প্রয়োগ করে যদি সেটা কার্যকরী করা না যায়, এবং সেই প্রেক্ষিতে বলেছি আমি যে এখন যদি আপনি ফ্লাইট বন্ধ করতে হয় তাহলে সমস্ত দেশের সঙ্গে আমাদের প্যাসেঞ্জার ফ্লাইট বন্ধ করা দরকার। না হলে একজন যাত্রী তিনি লন্ডন থেকে মস্কো, মস্কো থেকে দিল্লি, দিল্লি থেকে ঢাকা ফ্লাইট চেঞ্জ করে আসতে পারেন। যখন চীনের সঙ্গে আমরা ফ্লাইট বন্ধ করলাম তখন বাংলাদেশের ছাত্ররা কিন্তু ইন্ডিয়াতে আসছে, ইন্ডিয়াতে বসে কোয়ারেন্টাইন করেছে তাদের, তারপরে তারা বাংলাদেশে এসছে। কাজে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাস্তববাদী হওয়া দরকার এবং সবচেয়ে ক্ষয়ক্ষতি কম হয় এবং কোনটা আমরা সবচেয়ে বেশি কার্যকরী করতে পারবো, এই বেনিফিট এবং ডিসঅ্যাডভান্টেজ এই দুটো সমীকরণ করেই কিন্তু আমাদের করতে হবে। আমি এখনো মনে করি ইউরোপে যে পদক্ষেপগুলো নিয়েছে এবং তাদের দেখা দেখি অন্যান্য দেশ যারা নিয়েছে এটা করা ভালো, তারা যদি কার্যকরী করতে পারেন। আমরা বাংলাদেশে এইটা এই মুহূর্তে না করলেও চলবে। আমরা বিমানবন্দরের যে সমস্ত নিয়মকানুন আমরা বলেছি এই নতুন স্ট্রেন দেখার আগে থেকে সেটা যদি কড়াকড়ি ভাবে পালন করি এবং আরো পর্যবেক্ষণ করি, আমরা সেই পর্যবেক্ষণের অনুপাতে আমরা নিশ্চয়ই আজকে সিদ্ধান্ত না নিই, আমি আগামীকাল নিতে পারবো। এক্ষেত্রে একেবারে বিশাল ডিফারেন্স হয়ে যাবে আমাদের করোনা পরিস্থিতিতে, আমার মনে হয় সেটি নাও হতে পারে। তবে যদি যেভাবে মানুষজন উদ্বিগ্ন হয়ে পড়ছে, এই মানুষদের উদ্বিগ্নকে অ্যাড্রেস করার জন্য আমাদের হয়তো সরকার একটা ব্যবস্থা নেবে। যেভাবে স্কুল বন্ধ করা হয়েছে মার্চ মাসের সেই মাঝামাঝি সময়, এই জাতীয় ভিত্তিক যাতায়াত নিয়ন্ত্রণ করার আগে মানুষ উদ্বিগ্ন হয়ে গিয়েছিল, কিন্তু সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু এখন আমরা খুলতে পারছি না। ডক্টর মুস্তাক, 19টি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিচ্ছে আগামী সপ্তাহে তারা গুচ্ছ পদ্ধতিতে সরাসরি পরীক্ষা নেবে, লক্ষ লক্ষ স্টুডেন্ট।
না, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটা করা যেতেই পারে। আমাদের বাচ্চাদের স্কুলটা সবচেয়ে শেষে খুলতে হবে। যারা যাদের বয়স যত বেশি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে আবাসিক হল যেগুলোতে আছে পরীক্ষামূলক ভাবে। মুস্তাক ভাই আপনার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে WHO যে পলিসি, আমরা যদি সব ব্যাপারে WHO কে যদি আমরা সামনে নিয়ে আসি যে WHO এটা চায়, আমাদের আজকে সংক্রমণ রেট, ওভারঅল সংক্রমণ রেট 16% প্লাস যদি টোটাল অ্যাকুমুলেটিভ হিসাবে যদি ধরি, তাহলে এই আপনার এই 5% এর নিচে না নামা পর্যন্ত আপনার শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে খুলবে? আর ভ্যাকসিন না দিয়ে আপনি কিভাবে খুলবেন? এই যে শিক্ষকরা মারা যাচ্ছেন, অনেক নামি দামি শিক্ষকরা মারা গেছেন, এটার দায়িত্বটা কে নেবে? এটা তো একটা আইডিয়াল পরিস্থিতি, কিন্তু আমরা তো অনেক কিছু খুলে দিয়েছি, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। ইউরোপে কিন্তু স্কুল তো খোলা ছিল এই ক্রিসমাসের বন্ধ রাখ পর্যন্ত, তাদের সংক্রমণ পরিস্থিতি বেড়ে যাওয়ার পর। এটা যার যার দেশ তার। আমি ডক্টর আকরাম আপনার কাছে একটু আবার আসতে চাই, সেটি হচ্ছে যে সামনে ক্রিসমাস, তারপরে নিউ ইয়ার, নতুন করে আবার নানা রকমের বিধিনিষেধ আরোপের চিন্তা ভাবনা করছে। আমি একটু আগে বরিস জনসনের বক্তব্য দেখছিলাম। ব্রিটেনের সাধারণ নাগরিকের প্রতিক্রিয়া কি? তারা কি আবার লকডাউনে ঢুকতে আগ্রহী? সাধারণ নাগরিকরা তো আসলে খুবই আপসেট, কারণ যে প্ল্যানটা নেওয়া হয়েছিল, বরিস জনসন প্রথম দিকে যে প্ল্যানটা নিয়েছিল যে 5 দিন ক্রিসমাস একটা হলিডে ঘোষণা করবে, সবাই সবার বাসায় যেতে পারবে এবং একটা নির্দিষ্ট বাবলিং সিস্টেমের মাধ্যমে সোশ্যাল গ্যাদারিং করতে পারবে একটা নির্দিষ্ট লিমিটেড ওয়েতে। কিন্তু এটা তো আবার এই যে গত ফ্রাইডেতে বন্ধ করে দেওয়া হলো। তার একটাই কারণ হচ্ছে যে তারা একদম তাদের যে সায়েন্টিফিক অ্যাডভাইজার, তারা স্ট্রংলি রিকমেন্ড করেছে যে উই মাস্ট ইম্পোজ টায়ার 4 লকডাউন। এবং এই কারণেই যে লন্ডনে কিন্তু লকডাউন বিরোধী নানা সমাবেশ হয়েছে, নানা মিছিল রয়েছে, এখনো রয়েছে। মানুষ আনহ্যাপি, বাট গভর্নমেন্টকে কিছু করার নাই। বরিস জনসন প্রতিদিন 2 বার করে আসছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছে, এবং আলটিমেটলি মানুষ কিন্তু এখন কনভিন্সড। দে আর আনহ্যাপি, বাট তারা তাদের রুলটা মেনে চলছে। এদেশে এমন একটা সিস্টেম যে আপনি যদি আনহ্যাপিও হন, আপনার ফ্রাস্ট্রেশনটা আপনি শো করেন, কিন্তু আলটিমেটলি আপনাকে রুল মেনে চলতে হবে, এবং লন্ডন এর রুল মেনে চলছে। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি যে যেহেতু লন্ডন এলাকাটা কিন্তু বাঙালি অধ্যুষিত এলাকা, এবং যে কেন্ট, লন্ডন যে সাউথ এরিয়াটা, এটা কিন্তু বাংলাদেশি অধ্যুষিত এলাকা, এবং ওখান থেকে সিলেটিরা, বাংলাদেশিরা কিন্তু প্লেনে করে বাংলাদেশে আসছেন। এই জিনিসটা কিন্তু ডক্টর মোস্তাক হোসেন স্যার কিন্তু সুন্দর একটা কথা বলছে যে আমরা একদম যদি অ্যাবসলিউট মানে ফ্লাইট ব্যান না করতে পারি, অ্যাটলিস্ট প্রি ফ্লাইট আরটি টেস্টটা অবশ্যই করতে হবে এই ইউকে থেকে যারা আসবে আপাতত। তার মানে এটা ইট শুড বি ইমিডিয়েট ইফেক্ট, মানে এটা শুরু করতে হবে আগামী 2-1 দিনের ভিতরেই। তার কারণ হচ্ছে যেই জায়গা থেকে মানুষগুলো আসছে, যে ভ্যারিয়েন্টটা পাওয়া গেছে, যে মিউট্যান্টটা পাওয়া গেছে, এটা ওই জায়গারই, অন্য জায়গার না। কিন্তু নর্দার্ন রিজন থেকে কোনো সমস্যা নাই, মিডল্যান্ডেও কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে লন্ডন থেকে, যেখানে বাঙালিরা মেইনলি ওইখানেই বসবাস করে। সো আমার ওয়ারিটা হচ্ছে যে অন্যান্য জায়গা থেকে, কেন্ট, ইস্ট লন্ডন, সাউথ ইংল্যান্ড, এই জায়গাটাই হচ্ছে বাঙালিদের বসবাস, এবং ওইখানেই তারা কিন্তু এই ক্যারি করে নিয়ে আসবে। আর যেটা বললাম যে সেপ্টেম্বরেতে তাহলে আসার কথা, সেপ্টেম্বরে যে মাত্র 20% মতো যে ইনফেক্টেড ভ্যারিয়েন্ট ছিল হচ্ছে এই যে এই মিউট্যান্ট ভ্যারিয়েন্টটা। এখন যেটা আসছে সেটা প্রায় 62% হয়ে গেছে। এটা কিন্তু 70 হয়ে যাবে খুব তাড়াতাড়ি, 80 হয়ে যাবে। সো প্রবাবিলিটি অফ ব্রিংিং দ্যাট ভাইরাস ইনটু বাংলাদেশ এটা অনেক বেড়ে গেছে, অনেক আশঙ্কা বেড়ে যাচ্ছে, অনেক আশঙ্কা বেড়ে গেছে। সো আমি এই একটা সুযোগে এই কথাটা বলে দিতে চাই যে সবচেয়ে বেস্ট হয় যদি ফ্লাইট ব্যান করা যায় আগামী 1 থেকে 2 সপ্তাহ, শুধুমাত্র দেখার জন্য যে কি ঘটনাটা ঘটছে। কারণ আমরা যেহেতু ডিপ রিসার্চ করতে পারবো না, অন্য দেশ কিন্তু করছে, সো তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিছু রেজাল্ট নিয়ে চলে আসবে। ভালো হলে ভালো, খারাপ হলে খুবই খারাপ। আর যদি এটা না করা সম্ভব হয়, জন্য ব্যান করলে আমরা বেটার রেজাল্ট পাবো। বেটার রেজাল্ট মানে হচ্ছে শুধুমাত্র দেখার জন্য, ওয়েট এন্ড সি। যেহেতু এখানে বলা হয়েছে রিস্ক অ্যাসেসমেন্ট একটা ইম্পর্টেন্ট, যেখানে আনসার্টেনিটি বিরাজ করছে, বাট সেখানে কিন্তু যেখানে আমি একটু জানিয়ে রাখি, আজকে আমরা কয়েকটি সিদ্ধান্ত পেয়েছি, তার মধ্যে একটি সৌদি আরব, একটি ওমান। তারা কিন্তু শুধুমাত্র 2 সপ্তাহের জন্য ব্যান করেছে, নট ফর দীর্ঘমেয়াদী কোনো ব্যান না। এটা শুধুমাত্র যে আমি বললাম প্রিকশনারি, এটা শুধুমাত্র প্রিকশনারি ব্যান, শুধুমাত্র ইমিডিয়েট ইফেক্টটা বোঝার জন্য। যেহেতু এটাকে এত হালকা ভাবে নেওয়া যাবে না, এটা কিন্তু আর অ্যাজাম্পশন না। ইউরোপিয়ান ইউনিয়ন যে রিপোর্ট প্রকাশ করেছে গতকাল 21 ব্রিটেন গভর্নমেন্ট আজকে এই রিপোর্টটা প্রকাশ করেছে, এবং এই রিপোর্টে তারা
কনফিডেন্টলি কনফার্ম করেছে যে দেয়ার ইজ এ প্রবলেম। সো এখন যেটা দরকার সেটা হইতেছে সামহাও একটা মিটিগেশন মেজার নিতেই হবে। সেটা যদি প্রি ফ্লাইট আরটি টেস্ট হয়, অ্যাটলিস্ট এটা যেন মানে ইমিডিয়েট অ্যাকশন হিসেবে নেওয়া হয়। দেরি করার আমি এখানে একটা কোনো ফোন অবকাশ আছে, নাই। আমি একটু ফোনটা নিয়ে আসছি। কে আছেন আমাদের সাথে যুক্ত? আপনার নাম পরিচয় প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি বলুন কে আছেন, কি না কি নাম? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি বলছেন, কোথা বলছেন? আমি খিলগা থেকে বলছি, আমার নাম আজাদ। আচ্ছা শ্যামলদা, আমি সম্মানিত আলোচকবৃন্দের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা হলো দেশে এত বড় প্যান্ডেমিক যাচ্ছে, কিন্তু আবার পৌরসভার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, মিছিল মিটিং হচ্ছে, এটা কি মানে দুই দ্বিমুখী নীতি হয়ে গেল না? এটা নিয়েই আমরা এতক্ষণ কথা বলছিলাম যে জনজীবন স্বাভাবিক রেখে। আমি একটু আগে একটা নিউজ দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ডিসি সম্মেলন করার কথা ছিল, শুনলাম যে সেটি বোধহয় ক্যান্সেল করা। সরকার বোধহয় নতুন করে সবকিছু চিন্তা করছে। আমরা ঠিক চূড়ান্ত নই, এরকম একটি খবর আমাদের হাতে এসছে, আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন। যাই হোক, আমি একটু জানতে চাই এখানে ডক্টর ব্যানার্জির, আমরা খুব বেশি সময় নেই, এরকম একটি পরিস্থিতিতে আমাদের কি করার আছে এটি একটু শুনবো আপনার কাছে। তবে তার আগে আরেকটি ফোন আছে, ফোনটি নিয়ে ডক্টর ব্যানার্জি আপনার কাছে আসবে। কে বলছেন? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিদ্দিক খান বলছিলাম ঢাকার পল্লবী থেকে। আমার অ্যাকচুয়ালি ডক্টর ব্যানার্জির সহ প্যানেলিস্টদের কাছে আমার একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে নতুন যে রূপটা আমরা দেখতে পাচ্ছি কয়েকটা দেশে ছড়িয়েছে, তো এটার জন্য কি আমরা অপেক্ষা করব যে দেখি না কি হয়, আমাদের দেশে চলে আসুক, নাকি অন্যান্য 50টা দেশের মতন আমরা এয়ারপোর্ট এখনই বন্ধ করে দিব? আমরা গত 1 বছরে যে শিক্ষা নিয়েছি সেখান থেকে আমরা কি করা উচিত, এটাই আমি জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সিদ্দিক সাহেব। আমরা আলোচনা করছি এই বিষয়গুলো নিয়ে, আপনি সব বিষয়গুলো নিয়ে যদি আপনার শেষ বক্তব্য দেন ডক্টর ব্যানার্জি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে উনি যেটা বলেছেন সেটাই আগে বলি। আসলে ওনার সাথে আমি একমত, এবং এই ব্যাপারে আমার খুব দ্বিধা নেই যে ক্ষেত্রে আমরা যদি ওখান থেকে না আসতে দেই সেটাই হবে সর্বোত্তম পন্থা। এবং এটা যে একেবারে দীর্ঘমেয়াদী হতে হবে তা না, বরঞ্চ আমরা একটা সুযোগ পাবো ওই সময়টাতে যে হোয়াট নেক্সট শুড বি ডান। যেমন ধরেন, যদি দেখা যায় ওই ভাইরাসটা তেমন কোনো সমস্যা করছে না, তাহলে আমরা ট্রাভেল ব্যানটা উইথড্র করতে পারি। আর যদি দেখা যায় যে এটা আসলে সামনের দিকে হুমকি হয়ে যাবে, তখন আমরা এই অ্যাডভান্টেজটা পাবো। আর আমরা যদি এখন আসতে দেই, তারপরে যদি দেখা যায় যে ওইটা মানে ডেট্রিমেন্টাল কিছু করছে, আমাদের যেটা ওখানে একটা পাওয়া গেছে এভিডেন্স যে ঘনবসতি পূর্ণ জায়গায় বেশি ছড়াচ্ছে, এটা বাংলাদেশে যদি হয় তাহলে এটার সম্ভাবনাটা আরো বেড়ে যাবে। তো সুতরাং এটা কখনোই যুক্ত হবে না যে ওয়েট অ্যান্ড সি, দেখি কি হয়, যে ভাইরাস এসে গেল তারপরে, মানে এটা হলো এরকম যে আপনি এখন যদি বন্ধ করতে পারেন তাহলে গতিগত লোকের জন্য শুধু আপনাকে ব্যবস্থা নিতে হবে, সেটা হয়তো 1 লাখ 2 লাখ 5 লাখ লোক হবে। আপনি জানেন অনেক দেশ আমাদের সাথে বিমান বন্ধ করে দিয়েছে, এটা কিন্তু আমাদের কিছু করার নেই, উই হ্যাভ টু অ্যাবাইড বাই, এটা কিছু করার নেই। এক্ষেত্রেও তাই, আমরা যদি বিমানটা কিছুদিনের জন্য বন্ধ করি, মহাভারত অশুদ্ধ হবে না। আমরা দীর্ঘদিন বিমান বন্ধ রেখেছি একেবারে সব দেশের সাথে, তাতে কি একেবারে আমাদের বাঙালিরা মারা গিয়েছে? না, একেবারে বিরাট কিছু হয়েছে তা হয়নি। তো এই ব্যাপারটা এখানে তো অনেক দিনের কথা না। তো সুতরাং এটা 2 নম্বর হলো যে আসলে আমাদের এই যেটা আরেকজন বলেছেন যে এই নির্বাচন হতে দেয়া, এই ধরনের অনেকগুলো কাজ, আপনি যেরকম আগে বলছিলেন লোকজন মানছে না, বিয়ে করছে, শাদী করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে যখন এই সিদ্ধান্তগুলো হয়, এগুলো সব অ্যান্টি সায়েন্স সিদ্ধান্ত। অ্যান্টি সায়েন্স এই অর্থে আমি বলছি, যেমন ধরেন আমাদের 31শে মে আমরা যখন লকডাউন উইথড্র করলাম বা মুভমেন্ট রেস্ট্রিকশন উইথড্র করলাম, তখন ইনফ্যাক্ট আমাদের সংক্রমণ বাড়ছিল, এবং তার ফলশ্রুতিতে তারপরে ঈদ আসছে, তারপরে যে স্পাইকটা সেটা একদম সুনির্দিষ্ট বড় স্পাইক হয়েছে। ঠিক একইভাবে সংক্রমণ যখন সেক্ষেত্রে সরকারের যে পর্যবেক্ষণ ছিল যে যদি লকডাউন চলে তাহলে তার বেশি লোক মারা যাবে।
দায়িত্ব এড়ানোর কিছু কথা। সেটা হলো যে যেমন ধরেন বহু দেশ এই জন্য অনেক বরাদ্দ দিয়েছে। আমাদের দেশে বহু টাকা অপচয় হয়, বহু টাকা বিদেশে পাচার হয়, আমাদের বহু টাকা মানে নানাভাবে খরচ হয়। কিন্তু আমরা যখন প্রকৃত যেখানে দরকার সেখানকার জন্য যখন টাকার কথা বলি, সেটা আমাদের স্বাস্থ্য বিভাগেও সত্যি। আমাদের স্বাস্থ্য বিভাগে প্রচুর টাকার কথা দরকার, কিন্তু আমরা যখন এই টাকাটার কথা বলি তখন আসে যে আসলে টাকা নেই। ইভেন আমাদের চিকিৎসকদেরকে আমরা বলেছিলাম যে তাদের বেসিকে 2 গুণ বা 3 গুণ বেতন দেওয়া হোক, তাতে কিন্তু মহাভারত অশুদ্ধ হইতো না, কিন্তু সেটা দেওয়া হয়নি। ঠিক এখানেও তাই, যে আমরা যখন এই কথাগুলো বলি যে আমরা মানুষের নিরাপত্তা বা মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে, সত্যিকার অর্থে তা নয়। বরঞ্চ আমরা যদি আগে কম্প্রিহেন্সিভ ব্যবস্থা নিয়ে খুব দ্রুত স্বাভাবিক জীবনযাত্রা চালু করে দিতে পারতাম, তাহলে আমরা অর্থনৈতিকভাবে বেশি লাভবান হইতাম। এবং ওই সময়টাতে আমাদের কিছু ইনভেস্ট করতে হতো গরিব লোকদের জন্য, তাদের জীবনযাপনের জন্য কিছুটা। কিন্তু ওই ইনভেস্টমেন্টের বদলে আমাদের যে অনেক বড় ক্ষতি হচ্ছে সেইটা আমরা এড়াতে পারতাম, যেটা আমরা আমাদের যেমন 6,000 লোক মারা গেল, এবং এখানে আমাদের প্রায় 150-র মতো ডাক্তার, এবং এই ডাক্তারদের মধ্যে অনেকেই আছেন এমন ডাক্তার যারা রাতারাতি তাদের মানে অভাবটা পূরণ হবার নয়। এখানে যদি আমরা প্রথমে ভালো ইনভেস্ট করতাম, ইনভেস্ট মানে আমি বলছি পিপির কথা যখন আমরা প্রথম বলেছি তখন অনেকে হেসেছেন। তখন এমনও বলা হয়েছে আউটডোরে রোগী দেখার জন্য পিপি লাগবে, অথবা বলা হয়েছে যে চিকিৎসকরা চিকিৎসা দিতে চান না বলে অজুহাত দেখাচ্ছেন। কিন্তু আমরা তার বিরাট মূল্য দিতে হয়েছে যে আমরা আমাদের আসলে সময় একেবারেই কম। আমি যদি একটু অল্প অল্প করে একটু শুনতে চাই। ডক্টর আজিজ যদি আপনি আপনার শেষ বক্তব্য দেন, সময় 2 মিনিট। দেখুন আমাদের আমরা অনেক আলাপ আলোচনা করলাম। আমার মনে হয় WHO কি বলে এই প্রেক্ষাপটে সেটা আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আর মহাভারত কোনো সময় অশুদ্ধ হয় না। সরকারের বাধ্যবাধকতা, নিয়ম নীতি, সংবিধান এই সমস্ত দেখেই কাজ করছে। আমাদের দেশে না, সারা পৃথিবীতেই ইলেকশন হচ্ছে, আমেরিকাতেও ইলেকশন হচ্ছে। সুতরাং সেইটা স্বাস্থ্যবিধি মেনে সারা বিশ্বই কাজ করছে। সুতরাং সেই প্রেক্ষাপটে বাংলাদেশও কাজ করছে। আমার মনে হয় যে আমরা এই মুহূর্তে মুস্তাক ভাই যেটা বললেন আমি ওনার সাথে একমত, যে এয়ারপোর্ট কন্ট্রোল করা উচিত, এবং যে সমস্ত পদ্ধতির কথা উনি বললেন এয়ারপোর্টটা কন্ট্রোল রাখা উচিত। আমরা এয়ারপোর্ট কন্ট্রোলে রেখেই আমার মনে হয় যে অবজার্ভ করা উচিত, এবং সরকার নিশ্চয়ই পারিপার্শ্বিক কথা চিন্তা করবে, বৈশ্বিক অন্যান্য দেশের কথা চিন্তা করবে, সেটা অবশ্যই চিন্তা করবে। আমি যেটা মনে করি এই মুহূর্তে আমাদের এয়ারপোর্ট কন্ট্রোল করে আমাদের অবজার্ভ করা উচিত, আমাদের চিকিৎসকদের প্রস্তুতি নেওয়া উচিত, এবং ভ্যাকসিন অবশ্যই আমরা আশা করি যে এই ফেব্রুয়ারির ফার্স্ট উইকে অথবা জানুয়ারি লাস্ট উইকে আমাদের ভ্যাকসিন, অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা আশা করছি সেরাম ইনস্টিটিউটে আসবে। মে জুনের দিকে আমরা আশা করছি কোভ্যাক্সিন ভ্যাকসিন আমরা পাবো। এবং মুস্তাক ভাই ঠিকই বলেছেন, সরকারের কূটনৈতিক প্রচেষ্টা চলছে। সরকার যে কোম্পানি প্রথম বাজারে নিয়ে আসবে সেটাই আনবে, সেইভাবে প্রস্তুতি আছে, আর্থিক প্রস্তুতিও আছে। সুতরাং আমরা আশাবাদী যে মানুষ এখন স্বাস্থ্য সচেতন ভাবে চলতে হবে, তাহলে আমরা আগামী দিনে আমার মনে হয় যে একটা সফলতার দিকে যাব। ধন্যবাদ ডক্টর আমানুল্লাহ। ডক্টর আজিজ খুব আশাবাদী যে এর মধ্যেই আমরা এটাকে সামলাতে পারবো। আপনার কি মনে হয়? আমরা একই রকম আশাবাদী ছিলাম মার্চে, এপ্রিলে এবং মে মাসে, কিন্তু আমাদের সেই আশা কিন্তু আমরা আশাহত হয় নাই। আজিজ ভাই, আমরা আশাহত হই নাই, কিন্তু আপনার অর্থনীতিতে কি হয়ে গেছে এবং আপনার বিভিন্ন জায়গাতে সেটার অ্যাসেসমেন্ট করতে 5-7 বছর লাগবে আমাদের। একটা হলো যে আমরা একটা বোকার মতো নিজস্ব একটা চললাম, আর একটা হলো সারা বিশ্ব কি ভাবছে, কি রিসার্চে কি রিপোর্ট গুলো আসছে সেই জিনিসগুলো। আপনি একটু আগে বেনজির ভাই বললেন আপনি 2200-2300 কোটি টাকা গরিব মানুষদেরকে দিচ্ছিলাম। তখন আমরা যদি 5,000-10,000 কোটি টাকা গরিব মানুষদেরকে দিতে পারতাম, তাহলে লকডাউনটা কিন্তু আরো 1-1.5 মাস 2 মাস কিন্তু আমরা কন্টিনিউ করতে পারতাম। আমরা কিন্তু শেষ পর্যন্ত $10-12 বিলিয়ন প্রণোদনা দিচ্ছি, সেই টাকাটা কিন্তু আবার ফেরতও দিচ্ছি, আমরা কিন্তু একবারে দিয়ে দেই নাই। কিন্তু আপনি যদি দেখেন যে গত সপ্তাহে আপনার $900 বিলিয়ন আপনাকে দিতে আমেরিকা, তারা ধনী দেশ, তারা দিচ্ছে সেই টাকাটা তাদের গরিব লোকজনদেরকে দিচ্ছে। তারা, আমরা ধনী না হইতে পারি, কিন্তু আমরা তো অন্তত পক্ষে $2-4 বিলিয়ন তো খরচ করতে পারতাম সাধারণ গরিব মানুষের জন্য, দিয়ে আমরা এটা কন্টিনিউ করতে পারতাম।
না একটা হলো গায়ের জুড়ে চলা, একটা হলো সায়েন্স দিয়ে চলা। যেটা ব্যানার্জি ভাই বলছেন, আমরা কিন্তু সায়েন্স দ্বারা পরিচালিত হচ্ছে না। সায়েন্স কিন্তু এগুলো একটাও বলে না। যেমন এয়ারপোর্ট কন্ট্রোলের কথা বলা হয়েছে, এয়ারপোর্ট কন্ট্রোল করার কিছু নাই, এয়ারপোর্ট কন্ট্রোলে আমরা ফেল। এটা বললে তো কোনো লাভ নেই যে আপনি এয়ারপোর্ট কন্ট্রোল করতে পারবেন, এটা তো অলরেডি মডেল ফেল করে গেছে। আপনাকে যেটা করতে হবে, ইউকে ফ্লাইটটা আপাতত 2 সপ্তাহের জন্য। 2 সপ্তাহের জন্য কেন? কারণ 2 সপ্তাহের ভিতরে বোঝা যায় একটা লোক যদি ইনফেক্টেড হয়, ইনফেকশন যদি তার ভিতরে হয়, আপনার ডাক্তার সাহেব আপনার খুব ভালো করে জানেন 2 সপ্তাহের একটা মডেল আছে, এটা ডাব্লিউএইচও মডেল। ইউকে ফ্লাইটটা আপাতত 2 সপ্তাহ। যেন আপনার ভারত কিন্তু বন্ধ করেছে, ভারতের কোন স্টেট কিন্তু অলরেডি আজকে ঘোষণা দিয়ে দিচ্ছে এই জিনিসটা। আরেকটা জিনিস হলো যে আমাদের এখানে যে আমরা ভ্যাকসিনটা দেওয়ার জন্য, ভ্যাকসিনে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক দেরি হয়ে যাবে। মুস্তাক ভাইয়ের উদ্দেশ্যে সবিনয়ে বলতে চাই, আমরা যেভাবে আগাচ্ছি এটা কিন্তু একদম কনক্রিট না, কিন্তু কনক্রিট ডিজাইন নিয়ে আমাদের আগানো উচিত ভ্যাকসিনের জন্য, এবং আরো বেশি অ্যাক্টিভ হওয়া দরকার। ধন্যবাদ। আমি শেষ করবো ডক্টর মুস্তাক আপনাকে দিয়ে, আপনার এই সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে এবং বর্তমান বাস্তবতার আলোকে যদি সুনির্দিষ্ট কিছু পরামর্শ দেন। জি ধন্যবাদ। আমি সবার সাথে একমত যে আমাদের সায়েন্স দ্বারাই চলতে হবে, আবেগটাকে আমাদের সায়েন্সের অধীন করতে হবে। হ্যাঁ, তবে সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের আবেগকে উপেক্ষা করা যায় না, অনেক সময় সায়েন্সের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। তো আমরা করোনার প্রায় 1 বছর চলছে, আমরা যেন সায়েন্সটাকে আপার হ্যান্ডে আনতে পারি সেই চেষ্টাটা আমরা সবাই মিলে করতে হবে। সেক্ষেত্রে জনমত, অবশ্যই সরকারকে জনমত ভেবে চলতে হবে, সেই সিদ্ধান্ত যেটাই হোক না কেন। আর ভ্যাকসিনের বিষয়ে কোভ্যাক্স অনুমোদন করার আগে তো আমরা ভ্যাকসিন আনার বিষয়ে প্র্যাকটিক্যাল কিছু সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু এই বিষয়ে সমস্ত রাস্তাটাই খোলা আছে। যখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা এই ছুটির পরে জানুয়ারির প্রথম সপ্তাহে তাদের সেজ বা স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ যারা, তারা বসে এই যে অন্তত পক্ষে 10টা কোম্পানি ভ্যাকসিনের আবেদন জমা আছে এমার্জেন্সি অথরাইজেশনের জন্য, যারাই কোভ্যাক্সের অধীনে অনুমতি পাবে, বাংলাদেশ প্রথম ধাপেই, সেটা অক্সফোর্ড হোক বা যেটাই হোক না কেন, চীনের ভ্যাকসিন হোক বা রাশিয়ার ভ্যাকসিন হোক, সেটা আনবার জন্য কিন্তু আমাদের পরিকল্পনা আছে। তবে অবশ্যই অনেক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা সবাই মিলে মোকাবেলা করতে হবে, সীমাবদ্ধতা আছে। ডক্টর ব্যানার্জি যে কথা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে 15 দেওয়া গরিব মানুষের সেই পরিকল্পনা ছিল, কিন্তু যেই সমস্যাগুলো দেখা গেল, ব্যাপক পর্যায়ে অদক্ষতা, দুর্নীতি এবং অসমন্বয়হীনতা, এটা কিন্তু আমাদের খুবই আশাহত করেছে। সেটা যেন ভবিষ্যতে না হয়, নিশ্চয়ই সরকারের সদিচ্ছা আছে কিভাবে আমরা প্রান্তিক মানুষদের প্রণোদনা দিতে পারি। আমরা তৃণমূল পর্যায়ে জনগণকে সংগঠিত করে, আমরা হাজার হাজার ভলান্টিয়ারদেরকে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়ে আমরা করোনা রোগী শনাক্ত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কাজ করতে পারি, বিষয়ে কিন্তু আমাদের প্রস্তাব আছে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট যারা করবে, সেই সমস্ত পর্যায়ে যদি যুদ্ধকালীন ত্যাগের মানসিকতা না থাকে, যুদ্ধকালীন মানসিকতা শুধুমাত্র আমরা যাতায়াত বন্ধ করার বিষয় নয়, সমগ্র ত্যাগ স্বীকার করে আমরা আমাদের জনগণের জন্য কাজ করব, আমাদের সাময়িক অসুবিধা করেও, তাহলে কিন্তু আমরা সমগ্র জাতি একত্র হয়ে আমরা করোনা সংক্রমণ যেটা আছে, এটাও কিন্তু মারাত্মক পর্যায়ে আছে। ডক্টর আমান বলেছেন এটা গ্রহণযোগ্য নয়, আমাদের পক্ষে শনাক্ত করার হার 5-এর নিচে নামিয়ে আনতে হবে, এবং সেটা যদি পরপর 4 সপ্তাহ আমরা রাখতে পারি, তাহলে আমরা বলতে পারবো কিছুটা নিয়ন্ত্রণে আছে। সেটা কিন্তু আমাদের অবস্থায় নেই। আমরা আসুন এই কথা বলে আমি শেষ করব, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যে যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিটি মানুষকে সুরক্ষিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কেউই নিরাপদ নই। যতক্ষণ পর্যন্ত প্রতিটি দেশকে আমরা সুরক্ষিত করতে না পারবো, বিশ্বের কোন দেশ যত ধনী হোক না কেন, তারা বলতে পারবে না থাকতে পারবে। ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে, সম্মানিত আলোচক বৃন্দ আপনাদেরকে ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আগামী সপ্তাহে আবারও আমন্ত্রণ রইল নতুন একটি অনুষ্ঠান দেখার জন্য, যেখানে থাকবেন নতুন অতিথি এবং নতুন কোনো বিষয়। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.